এই ঘটনাটি ঘটেছিল এই রাকিব ভাইয়ের কাকির সাথে। কাকির নাম হচ্ছে আকলিমা। আকলিমা কাকির বয়স তখন 6 কি 7 বছর, আর ঘটনার সময় 81 কি 82 সাল। আর ঘটনাটি এই আকলিমা কাকি বহুবার বলেছেন, বহুবার, মানে কতবার যে বলেছেন এটা হিসাব করে বলা যাবে না। তো ওই সময় কিন্তু এরকম পাড়া গ্রামে তখনও ইলেকট্রিসিটি আসেনি, মানুষ হারিকেন বা কুপি ব্যবহার করত। আর কাকিদের যে বাড়ি ওখানে কিন্তু ঘনবসতি না হলেও একদম যে ঘরবাড়ি কম ছিল এটাও বলা যাবে না। আর কাকিদের বাড়িটা রাস্তার পাশে থাকায় তাদের ঘরের পিছনটা রাস্তার দিকে ছিল। বাম পাশে একটা টিউবওয়েল, বেশ বড় উঠান, বাম পাশে একটা গোয়াল ঘর, আর গোয়াল ঘরের সামনে 40 থেকে 50 মিটার দূরত্বে একটা পুকুর। আর কাকিদের বাড়ির পাশে যে টিউবওয়েলটা, এই টিউবওয়েলের পাশে বেশ পুরনো একটা আম গাছ ছিল। এখন অবশ্য সেই আম গাছটি নেই, বাড়ির যে পজিশনটা ওই সময় ছিল সেটাও নেই, সময়ের সাথে অনেক কিছুই বদলে গেছে, নতুন করে ঘরবাড়ি তৈরি করা হয়েছে। কাকির ছোটবেলায় অনেক চঞ্চল ছিল, আর কাকির মা বাবা কাকিকে কিন্তু অনেক স্নেহ করতেন, ভালোবাসতেন। গ্রামের মানুষ করে কি, রাতের যে রান্নাটা তারা কিন্তু সন্ধ্যার আগেই শেষ করার চিন্তা করেন, কারণ হচ্ছে বাড়ির পুরুষ মানুষ দিনভর অনেক পরিশ্রম করেন, খাটাখাটুনি করেন, সন্ধ্যার পরপরই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করেন, আর ফজর আজানের পরপরই উঠে পড়েন। তো সেই মোতাবেক একদিন কাকির মা সন্ধ্যার আগেই রান্নাবাড়া শেষ করেছেন, বাইরের যত কাজ ছিল, তারপর রাতের খাবার খাওয়ার জন্য যেগুলো আয়োজন করার দরকার থাকে আর কি, সবগুলোই করা হয়েছে। তারপর কাকির বড় ভাই, কাকির বাবা মা, তো ওনারা খাওয়া দাওয়া করতে বসছেন আর কি। তো কাকির কিন্তু ওই সময়ে একটা বড় ভাই ছিল, ওনার পরে আরও ভাই বোন হয়েছিল, তবে তখনও কিন্তু তারা হন নাই, ওনারা তখন দুইজনই ছিলেন। ওই সময় কাকির বয়স 6-7, আর কাকির বড় ভাইয়ের বয়স হচ্ছে 8-9 হবে, এরকম আর কি। তো ওনারা খাওয়া দাওয়া করছেন, এক পর্যায়ে হয় কি, কাকির যে বড় ভাই উনি কাকিকে রাগানোর জন্য নানান অঙ্গভঙ্গি করতে থাকেন। হয় না যে ইচ্ছাকৃতভাবে একজন আরেকজনকে বিরক্ত করতে থাকে, জিহ্বা বের করে ভেঙাতে থাকে, তো ওরকম করছে আর কি। এদিকে এই দৃশ্য দেখে কাকির তো হয় ভীষণ রাগ। উনি বলতেছেন যে, মা দেখো তোমার ছেলে আমাকে কিভাবে ভেঙাচ্ছে। কাকির মাও তখন কাকির ভাইকে ধমক দিয়ে চুপ করে দেন, এই তুই এরকম করতেছিস কেন, চুপ থাক। কিছুক্ষণ স্বাভাবিক থাকার পর আবার ভেঙাচ্ছেন। বেশ কয়েকবার এভাবে চলতে থাকলে এক পর্যায়ে কাকি রাগ করে ভাত না খেয়ে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে ঘরের বারান্দায় গিয়ে বসে থাকেন আর কাঁদছেন। কাকি যে পাশে গিয়ে বসেছেন ওই পাশে কিন্তু টিউবওয়েল আর সেই আম গাছটা ছিল। সন্ধ্যার পরপরই তো তারা খাওয়া দাওয়া করতে করতে আসলে যে অনেক রাত হয়ে গেছে বিষয়টা তো এরকম না, এটা ইমিডিয়েট সন্ধ্যার পরপরই আর কি। আর রাত তো বেশি না, তবে অন্ধকার তো হয়ে গেছে। আর ওই এলাকায় তো বিদ্যুৎ ছিল না, কুপিবাতি ব্যবহার করতো, হারিকেন ব্যবহার করতো। তো কাকি খাওয়া ছেড়ে কাঁদতে কাঁদতে যখন বের হচ্ছিলেন, কাকির মা বাবা কিন্তু তাকে ডাকছিলেন, এই যাস না, ভাত খেয়ে যা, তোর ভাইকে আমরা শাসন করে দিব, আয়, তোর ভাই এখন কিছু করতেছে না তো, আয়। কিন্তু কাকি কিছু না শুনেই বেরিয়ে গিয়ে মানে বারান্দায় বসছেন, বেরিয়ে গিয়ে তারপর কান্নাকাটি করছেন। যেহেতু সন্ধ্যার পর অন্ধকার হতে শুরু করেছে, এক পর্যায়ে 5 কি 6 মিনিট পর হয়তো এরকম হয়েছে আর কি, কাকি একটা আজব জিনিস শুনতে পায়। কাকি যে ভয় পাবেন বিষয়টা এরকম না, উনি বেশ কৌতূহলী একটা মনোভাব নিয়ে এই বিষয়টা শোনার চেষ্টা করছিলেন। ওনার কাছে মনে হচ্ছিল একটা ঢোল আর ঝুনঝুনির শব্দ হচ্ছে, মনে হচ্ছে অনেক দূর থেকে এই শব্দটা আসছে এবং আস্তে আস্তে ওনার দিকে এগিয়ে আসছে। তবে উনি আর একটা বিষয় খেয়াল করলেন, এই শব্দটা মনে হচ্ছে মাথার উপর দিক থেকে আসছে। চিন্তা করলেন কি ব্যাপার, উপর দিক থেকে ঢোল আর ঝুনঝুনির আওয়াজ, ঘটনাটা কি? উনি তাকালেন হচ্ছে ওই আম গাছটার দিকে। আম গাছটা কিন্তু বেশ পুরনো এবং মোটা ছিল। উনি খেয়াল করলেন ঠিক কাকির বয়সের একটা ছেলে আর একটা মেয়ে গাছ থেকে হেঁটে হেঁটে নিচে নামছে। ছেলেটার কাঁধে একটা ঢোল আর মেয়েটার হাতে একটা ঝুনঝুনি। তারা সেগুলো বাজিয়ে বাজিয়ে গাছ থেকে হেঁটে হেঁটে নেমে আসছে। গাছ থেকে যেভাবে মানুষ নেমে আসে ওভাবে না, কিন্তু একদম হেঁটে হেঁটে, আমরা যেভাবে মাটির উপর দিয়ে হেঁটে বেড়াই ওভাবে। এটা দেখে কিন্তু কাকি মোটেও ভয় পেলেন না, ওনার কাছে ভালো লাগছে যে আরে এই ছেলে মেয়ে দুটো কোত্থেকে আসলো। আরও একটা বিষয়, ওই ছেলে মেয়ে দুটোর উপরে আলো পড়ছে, ঠিক উপর থেকে আলো পড়ছে, তাদেরকে স্পষ্ট দেখা যাচ্ছে।
কিন্তু আলোটা যে কোথা থেকে আসছে এটাও কিন্তু বোঝা যাচ্ছে না, তবে উপর থেকে আসছে জাস্ট এতটুকুই মনে হচ্ছে। কাকি এগুলো দেখে ভয় না পেয়ে বেশ আনন্দই পাচ্ছেন। এক পর্যায়ে ছেলে মেয়ে দুটি মাটিতে নেমে এসে কাকি থেকে 10 থেকে 12 হাত দূরে অবস্থান করে ঢোল আর ঝুনঝুনি বাজাচ্ছে আর ঘুরে ঘুরে নাচানাচি করছে। আমরা অনেক সময় দেখি ছোট বাচ্চারা ঝুনঝুনি বাজাচ্ছে আর এক ধরনের তাদের মতো করে নাচানাচি করছে, ওই রকম আর কি। কাকির কাছে মনে হচ্ছিল তারা কাকির উদ্দেশ্যেই এসব করছে। ওদিকে কাকির মা বাবা কিন্তু কোনো কিছুই বুঝতে পারছে না, যে এগুলো যে হচ্ছে, এই যে ঝুনঝুনি বা ঢোলের শব্দ, তারা কিছু শুনতে পাচ্ছে না। কাকির কাছে তো ভালোই লাগছে, কাকি খুব ভালোভাবেই আনন্দ নিচ্ছিলেন। কাকি এটাও খেয়াল করলেন যে তারা গান বলছে, নাচছে, কিন্তু গানের শব্দটা যে কি এটা বোঝা যাচ্ছে না, তাদের যে ঠোঁট নড়ছে এটা বোঝা যাচ্ছে। আর তারা বেশ জোরে সোরেই যে গান গাচ্ছে এটাও মনে হচ্ছিল, কিন্তু গানের কোনো শব্দ তারা আসলে বুঝতে দিচ্ছিলেন না বা কাকিও বুঝতে পারছিলেন না। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ করে কাকির বাবা কাকিকে ডেকে ওঠেন, এই আকলিমা, আমি আসতেছি রে মা, তুই কোথায় গিয়ে বসলি? যখন এমনটা বলেছেন, সাথে সাথে ওই বাচ্চা ছেলে মেয়ে দুটো যেভাবে এসেছিল তারা ওভাবেই গান বাজনা করতে করতে আম গাছের উপরে হেঁটে হেঁটে আম গাছের মাথার দিকে চলে গেল, এভাবে মিলিয়ে গেল। তাকে শুধু চেয়ে চেয়ে দেখলেন আর ভাবলেন, বাবা কেন যে ডাক দিল, তা না হলে আমি তো আরও কিছুক্ষণ ওদের এরকম গান বাজনা নাচানাচি দেখতে পারতাম। যাই হোক, কাকির বাবা ওখানে চলে আসেন, এরপর কাকিকে ডেকে নিয়ে যান, আদর করে ঘরে নিয়ে যান, আবার তাকে খেতে বসান। কাকির মা বাবা কিন্তু খুনাক্ষরে কিছু বুঝতে পারেন নাই যে এটা হয়ে গেছে, আর কাকিও কিছু বলেন নাই। কাকি সেদিনের গান বাজনা নাচানাচি এতটাই ভালো লেগেছিল যে কাকি কি করতেন, ওগুলো আবার দেখার জন্য দিনের বেলাতেও গাছের ওদিকটাতে বসে থাকতেন, গাছের উপরে তাকাতেন, গাছের নিচে খেলাধুলা করতেন, কিন্তু উনি দেখতে পেতেন না। এভাবে আরও বেশ কয়েকটা দিন কেটে যায়। একদিন সন্ধ্যার পর কাকি আর কাকির বাবা ভাই এই তিনজন একটা সাইডে গেছেন, ওই বাড়ির পাশের আর একটা বাড়িতে কোনো একটা কাজে। কাকি কিন্তু যান না, কাকিকে যেতে বলেছিলেন, কাকি বলছে যে না আমি যাব না, আমার ভালো লাগছে না, আমি বাসায় থাকি। কয়েকবার বলার পরও কাকি যখন আগ্রহী হলেন না, ওনারাও আর কাকিকে চাপাচাপি করেন নাই। তো কাকি কি করেছেন, ওই যেই জায়গাটা, ওই জায়গাটাতে বসছেন, যেই জায়গাটাতে প্রথম দিন বসে কান্নাকাটি করছিলেন। ওনার একটা প্ল্যান ছিল যে আবার এই বাচ্চা দুটো নেমে আসে কিনা, গান বাজনা করে কিনা, তো এরকম চিন্তা করছেন। অল্প সময়ের মধ্যেই হয় কি, আগের মতো সেই ঢোল আর ঝুনঝুনির শব্দ বাজতে শুরু করে। ধীরে ধীরে শব্দগুলো আরও স্পষ্ট হতে থাকে। এক পর্যায়ে কাকি লক্ষ্য করলেন সে আগের মতোই দুটো বাচ্চা ঢোল আর ঝুনঝুনি বাজিয়ে গাছ থেকে হেঁটে হেঁটে নামছে আর গান করছে। তারা গাছ থেকে নেমেই নাচতে নাচতে চারদিকে ঘুরছে বৃত্তাকারে। কাকিও আবার বেশ ভালোভাবেই আনন্দ নিয়ে সেই গান বাজনা নাচ দেখতে থাকে। তারা এমনভাবে নাচছে যে কাকি যে তাদেরকে দেখছে এটা তারা খেয়ালই করছে না, তারা কিন্তু কাকির দিকে তাকাচ্ছে না, তারা তাদের মতো করে গান বাজনা নাচ করতে থাকে। কতক্ষণ যে এ দৃশ্য দেখেছেন কাকি এটা অবশ্য উনি বলতে পারেন না, অনেকক্ষণই হবে। হঠাৎ করেই তারা আবার যেভাবে এসেছিল সেভাবেই চলে যায়। এর কিছুক্ষণ পর কাকির মা বাবা ভাই পাশের বাড়ি থেকে চলে আসে। আসলে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা কাকি এবারেও পরিবারের কাউকে বললেন না। তো ওই রাত তো এভাবেই চলে গেল, কোনো সমস্যা নাই। এরপর কাকি মাঝে মাঝেই এই দৃশ্য দেখার জন্য ওই গাছের নিচে অপেক্ষা করতেন। তবে দেখা যেত 3 দিন 4 দিন 5 দিন উনি অপেক্ষা করছেন, কিন্তু কেউ আর আসে না। দিনের বেলাতে কখনোই আসতো না, আর সন্ধ্যার পর উনি যে ওখানে বসবেন বা গভীর রাতে এখানে বসবেন এটাও তো আসলে ওভাবে সম্ভব হতো না। রাতের বেলা উনি বাইরে বের হলেই তো মা বাবা জিজ্ঞেস করবেন, তো ছোটো মানুষ স্বাভাবিকভাবেই যদি ওয়াশরুমে যাওয়ারও দরকার হয় তার মা সাথে যাবে রাতের বেলা। এই জন্য ওভাবে কিন্তু আর দেখা হচ্ছে না টানা 5-6 দিন বা এরকম একটা কাছাকাছি সময় হবে আর কি। একদিন হয় কি, কাকির নানা বাড়ি থেকে জরুরি একটা খবর আসে, তাদের সবাইকে সেখানে যেতে হবে, কিন্তু কাকির বাবার কাজ থাকায় উনি যেতে পারবেন না বলে কাকির মাকে বলে দেন যে তুমি বাচ্চাদেরকে নিয়ে যাও, আমি কাজটা একটু গুছিয়ে নিয়ে পরে তোমাদেরকে নিয়ে আসবো। এদিকে হয় কি, কাকি বলে যে না আমি যাব না, আমি কোনোভাবেই নানা বাড়ি যাব না, আমি বাসায় থাকবো। এই তো শুরু হয়ে গেল আর একটা সমস্যা, মেয়ে একা বাসায় থাকবেন। এখন বাড়িতে তো ওরকম কাজের লোকজন নাই, রান্না বাড়া
খাওয়া দাওয়া করতে তো অসুবিধা হবে। কাকির বাবা নিজে কোনো মতে বাইরে থেকে খেয়ে নেবেন এরকম একটা চিন্তা করেছিলেন, কিন্তু এখন কাকি একা একা থাকবেন, অসুবিধাই হতে পারে। এই চিন্তা করে কাকিকে কিন্তু বারবার বোঝানো হচ্ছিল, কিন্তু কাকি নাসরবান্দি, উনি কোনোভাবেই যাবেন না। কি আর করা, একটা পর্যায়ে কাকির বাবা বলেন, স্যার ঠিক আছে মেয়েটা থাকুক, আমি বাসায় একা একাই থাকবো, থাকলে ভালোই লাগবে, কোনো সমস্যা নাই, তোমরা যাও। এরপর কাকির মা কাকির ভাইকে নিয়ে চলে যান। কাকির কিন্তু উদ্দেশ্য ছিল রাতের বেলা ওই যে দুটো বাচ্চা, এই দুটো বাচ্চার নাচ আর গান দেখা। তো এরকম দেখবেন, এরকম একটা পরিকল্পনা আর কি, এই জন্যই কিন্তু উনি যান নাই। তো ওই রাতে কাকি অপেক্ষা করছেন কখন আর বাবা ঘুমিয়ে যায়। যখন বাবা ঘুমিয়ে যায় তখন আস্তে করে পা টিপে টিপে দরজা খুলে বের হয়ে ঠিক ওই জায়গাতে বসছেন, আম গাছের কাছাকাছি আর কি। অনেকক্ষণ বসে আছেন। তো একটা সময় পর আবার সেই ঢোল আর ঝুনঝুনির শব্দ হতে থাকে। উনিও তো খুশি, এরা আসছে এরকম একটা অবস্থা। তো ঠিক আগের মতোই ধীরে 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 শব্দটা বেড়ে যাচ্ছে, একই রকমভাবে গাছ থেকে নেমে আসছে। কাকিও মহা খুশি। কাকি এবার একটা জিনিস দেখতে পায়, সেটা হচ্ছে যে আগে যেই কয়েকবার এসেছে গান তারা গেয়েছে, কিন্তু গানের যে শব্দ এটা কিন্তু উনি শুনতে পান নাই। কিন্তু এবারে উনি গানের শব্দ শুনতে পাচ্ছেন, তবে এরা যে কোন ভাষায় গান গাইছে এটা বুঝতে পারছেন। এটা যে বাংলা ভাষা না এটা উনি নিশ্চিত, কিন্তু এটা যে কোন ভাষা এটা ওনার বোধগম্য হচ্ছে না। উনি এবার বেশ মহা আনন্দ নিয়ে হাতে তালি দিচ্ছেন, উনিও নাচানাচি শুরু করেছেন। তবে ওদের কাছে যান নাই, দূর থেকে নাচানাচি করছেন। ওরাও কিন্তু কাকির দিকে তাকাচ্ছে না, তারা তাদের মতো করেই গান গাচ্ছে, ঝুনঝুনি বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, নাচানাচি করছে। কাকিও তার মতো করে আনন্দ করছেন, কাকি হাতে তালি দিচ্ছেন, বাহবা দিচ্ছেন। কাকির কাছে বেশ আনন্দ লাগছে। আসলে এই যে দুটো বাচ্চা, ওদের যে পোশাক আশাক যে অসাধারণ রকমের এটাও বলা যাবে না। গ্রামের 8-10টা বাচ্চা যেভাবে পোশাক আশাক পরে ওই বয়সী বাচ্চারা আর কি ওরকমই পোশাক আশাক পরা আর কি, তবে তাদের পোশাক আশাকগুলো বেশ পরিপাটি এই আর কি। তো এদিকে হয় কি, ওই রাতটা এভাবে পার হয়ে যায়। পরের আর একটা দিন সন্ধ্যার পর, তখন ওনার বাবা ফেরত আসেন নাই। তখন উনি সন্ধ্যার পর ওই জায়গায় বসেছেন। এবারও কিন্তু ওই বাচ্চা দুটো নেমে আসে, একই রকমভাবে তারা নাচছে, গান গাচ্ছে, গানের শব্দ কাকি শুনতে পাচ্ছেন। কিন্তু এর মধ্যে ঘটে যায় একটা অঘটন, সেটা হচ্ছে কাকির বাবা উনি ইতোমধ্যেই বাসায় চলে আসছেন। বাসার মধ্যে ঢুকে কাকিকে খুঁজছেন, পাচ্ছেন না। চিন্তা করলো কি ব্যাপার, মেয়েটা কোথায় গেল এরকম সন্ধ্যার পরে। উনি আশেপাশে খুঁজে দেখার চেষ্টা করছিলেন। দূর থেকে উনি খেয়াল করেন আম গাছের নিচে দুটো বাচ্চা নাচানাচি করছে, ঘুরছে, আর কাকি ওদের সাথে একটু দূরে সে তার মতো করে নাচছে, হাতে তালি দিচ্ছে আর হি হি করে হাসছে। এই দৃশ্য দেখার সাথে সাথে কাকির বাবা কিন্তু যা বুঝার বুঝে গেছেন। উনি দূর থেকে বলছে, এই আকলিমা মা, তুই কি করিস রে, আমি আসতেছি। এই বলে যখন কাছাকাছি যাচ্ছেন তখন এই দুটো বাচ্চা তারা ভয়ার্ত দৃষ্টি নিয়ে, মানে মনে হচ্ছে তারাই ভয় পেয়েছে, কাকির বাবার দিকে তাকিয়েছে। তাকানোর সাথে সাথে ওরা একদম বাতাসের সাথে মনে হলো মিলিয়ে গেল। আগে যেভাবে হতো ওরা যে গাছে উঠে গেছে, এবার কিন্তু তা হয়নি, ওরা মিলিয়ে গেল। এই মিলিয়ে যাওয়ার দৃশ্য কিন্তু কাকির বাবা এবং কাকি দুজনই দেখেছেন। তখন কাকিকে গিয়ে উনি জড়িয়ে ধরেছেন, কোলে উঠিয়ে দৌড়ে ঘরের মধ্যে নিয়ে আসছেন। নিয়ে আসার পর বলছেন যে, এই তুই কি করতেছিলি, এরা কারা? তখন কাকি সব ঘটনা খুলে বলেন যে কিভাবে কি হয়েছে। এরপর তো কাকির বাবা বুঝতে পারছেন যে মেয়েটা কেন কারো বাসায় যায় না, তার নানি বাড়ি গেল না। এটাই হচ্ছে কারণ, সে ওই বাচ্চা দুটোর গান এবং নাচ দেখতে চায়। উনি তো দ্রুত কাকির মাকে খবর পাঠালেন, কাকির মা চলে আসে। উনি আর যান নাই, কাকির মাই দ্রুত চলে আসে। আসার পর বলেন যে এই ঘটনা, তোমার মেয়ে তো এই ধরনের একটা সমস্যায় পড়ে গেছে। তখন আরেকজন হুজুরের কাছে যাওয়া হয়। তো হুজুর সব কিছু শুনলেন, শোনার পর বলেন আচ্ছা ঠিক আছে, আমি কয়েকদিন পর জানাই, আর মেয়েটাকে আপাতত কয়েকদিন সাবধানে রাখেন। যদি এর মধ্যে মেয়ের আচার আচরণে কোনো পরিবর্তন ঘটে আমাকে জানাবেন, আমার কাছে নিয়ে আসবেন। তা না হলে 2-3 দিন পর আপনারা আসেন, দেখি কি তথ্য নিতে পারি। তো এর মধ্যে কাকির আচার আচরণেও কোনো পরিবর্তন দেখা যায় নাই। আর এর মধ্যে কাকিও ওই আম গাছের নিচে ওদের গান বাজনা এগুলো দেখার জন্য বা শোনার জন্য আর যান নাই।
তো 2-3 দিন পরে কাকির মা বাবা যখন ওই হুজুরের কাছে গিয়েছেন, তখন হুজুর জানান যে এই যে আম গাছটা, এটা অনেক আগে থেকেই এখানে একটা মুসলিম জিন পরিবার বসবাস করে। তো এই পরিবারে 2টো বাচ্চা আছে। তাদের যে বয়স, এই বয়স তো অনেক বেশি, কিন্তু তাদের বয়স এই কাকির যেই বয়স এইভাবে আর কি দেখা যায়, কিন্তু জিনেদের বয়স তো বেশি থাকে। সেই হিসাব না করে কাকির যে বয়স জিনেদের বয়সের তুলনায় আর কি ওই একই রকম বলতে হবে আর কি। মানে তাদের বয়স যদি দেখা যাচ্ছে 80 বছর হয়েছে, কাকির বয়স 6-7 বছর হয়েছে, তাদের এরকম বয়সেই তারা কাকির বয়সীর মতো দেখা যায় আর কি। মানে এমনটাই ওই হুজুর বোঝানোর জন্য বলেছিলেন আর কি। তো হুজুর বলেন যে এরা মোটেও ক্ষতিকর কিছু না, এরাও আসলে খেলাধুলা করতে পারে না কারোর সাথে। এদের মা বাবা এদেরকে খুব শাসনে রাখে, এই কারণে এখান থেকে বাইরে বের হলে অন্য জিনেরা ক্ষয়ক্ষতি করতে পারে। এই জন্য এই 2 বাচ্চাকেও খুব একটা বাইরে বের হতে দেওয়া হয় না। যদি কোথাও বাইরে বের হতেই হয়, মা বাবার সাথেই তারা যায়। যখন কাকি সন্ধ্যার পর কান্না করছিল, তখন এই 2টো বাচ্চার দেখে খুব মায়া হয়। তাদের কাছে মনে হলো যে এই বাচ্চার সাথে আমরা একটু খেলাধুলা করি। এই জন্যই তারা নেমে আসে। মাঝে মাঝে তারা সুযোগ পেলেই নিচে নেমে আসতো। দিনের বেলাতে তো এটা হতো না, কারণ দিনের বেলা তারা এরকম সুরুত ধরে আসতে পারতো না, কারণ ওরা ওরকম শক্তিশালী না। বাচ্চা তো, ওদের মধ্যে ওইরকম শক্তিমত্তা আসেনি। এই জন্য দিনের বেলাতে তারা কাকির চোখে আসতে পারতো না। যা আসতো সন্ধ্যার পরেই আসতো, আর যখন তার মা বাবা থাকতো না এই সুযোগে আসতো। গভীর রাতে আসার চেষ্টা করলেও খুব একটা সক্ষম হতো না। মাঝে মাঝে কাকি বসছে সন্ধ্যার পর, তারপর আসতে পারেনি, তো কারণ তখন তার মা বাবা ছিল। এই জন্য এই বাচ্চা জিন 2টো ওভাবে কাকির সামনে এসে নাচানাচি করতে পারেনি। যেহেতু এখন মানুষ দেখে ফেলেছে, এরা মারাত্মক ভয় পেয়েছে, এরা চলে গেছে। তবে মনে হয় না এরা আর কখনো এই কাকির সাথে দেখা দেবে। মানে এই যে আকলিমা কাকির কথা বলছেন আর কি, হুজুর কাকির সাথে দেখা দেবে এরকমটা মনে হয় না। হুজুর এরকমই বলে দেন। তো এরপরে কাকি কিন্তু কখনোই ওই বাচ্চা 2টিকে দেখেননি। এরপর বিভিন্নভাবে উনি চেষ্টা করেছেন ওখানে বসে থাকার জন্য বা তাদেরকে দেখার জন্য, কিন্তু না, কখনোই উনি ওই বাচ্চা 2টোকে দেখেননি। আর এই বাচ্চা 2টোকে যখন উনি দেখেছেন বা পরবর্তীতে আর দেখেননি, এর ফলে যে কোনো ধরনের কোনো সমস্যা ওনার সাথে হবে এমনটাও হয়নি। আর ওই হুজুরও বলেছিলেন যে ওর কোনো ঝাড়ফুঁক করার দরকার নেই, তার কোনো সমস্যা হবে না, এরা কোনো ক্ষয়ক্ষতি করবে না। আপনারাও এদের বিষয়ে আর কোনো বাড়াবাড়ি করবেন না। আর এই বিষয় নিয়ে বেশি জানাজানি করলে দুষ্টু কবিরাজরা এখানে এসে ওদেরকে বন্দি করার চেষ্টা করতে পারে, এর ফলাফল ভালো হবে না। সুতরাং আপনারা এই বিষয়টা নিয়ে খুব একটা বেশি আলোচনা করার দরকার নাই। তাই হলো, এই বিষয়টা নিয়ে ওনারা আবার বেশি আলোচনা করেন নাই। হুজুর তারপরও উনি ওনার মতো করে একটু ঝাড়ফুঁক করে দিয়েছিলেন আর কি। তো সময়ের সাথে তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়েছে ওনাদের ঘর বাড়ির যে শেপ, সেগুলোতে অনেক কিছুই হারিয়ে গেছে। কিন্তু এই ঘটনাটি এখনও রয়ে গেছে। এই 2টো বাচ্চা জিন কখনোই আর কাকির সাথে দেখা করতে আসেননি। কাকি এই ঘটনাটা পরবর্তীতে সবার সাথে বলেছিলেন, খুলে বলেছিলেন আর কি। অনেকে এটা নিয়ে বেশ আনন্দ পায়। তো যাই হোক, এটাই ছিল ঘটনা। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি রাকিব ভাই মূলত সংগ্রহ করেছিলেন। উনি যখন কাজের কারণে চট্টগ্রামে গিয়েছিলেন, তখন একজন ভাইয়ের সাথে পরিচয় হয়। তার সাথে যখন অনেক গল্পগুজব হচ্ছে, বেশ কয়েকদিন ধরে আন্তরিকতা হয়ে যায়। কথা প্রসঙ্গে ওই ভাই একটা বিষয় শেয়ার করেন এই রাকিব ভাইয়ের কাছে। সেই ভাইয়ের নাম হচ্ছে পলাশ শেখ। ওনার বাড়ি নওগাঁতে। তবে শুধু জেলার নামটি বলছি, ডিটেলসে বলছি না, এটার পিছনেও কারণ রয়েছে। এই পলাশ ভাইয়ের বাবার আরও একজন ভাই রয়েছে, অর্থাৎ ওনার একজন চাচা রয়েছেন। পলাশ ভাইয়ের বাবার নাম হচ্ছে নুরু শেখ। পলাশ ভাইয়ের আরও একজন বোন রয়েছে, অর্থাৎ ওনারা 2 ভাই বোন। পলাশ ভাইয়ের যিনি চাচা, ওনার বাবা কিন্তু বড়, এই চাচা হচ্ছে ছোট। এই ছোট চাচার নাম হচ্ছে আব্দুল কুদ্দুস শেখ। তো ওনার একটা মেয়ে রয়েছে, সেই মেয়ের নাম হচ্ছে শিমলা। তো ঘটনাটা শুরু হয় হচ্ছে 2016 সালের দিকে। এই যে শিমলার বাবা, মানে এই যে কুদ্দুস চাচা, ওনার একটি ছোট্ট গার্মেন্টসের মতো একটা কারখানা রয়েছে। আসলে এটাকে গার্মেন্টস সরাসরি বলাটাও মুশকিল, একটা ছোট কারখানা আর কি। উনি কি করেন, ওই যে বড় বড় যে গার্মেন্টস কারখানাগুলো রয়েছে বা ফ্যাক্টরিগুলো রয়েছে, সেখান থেকে কিছু কাপড়, ঝুট কাপড় কিনে নিয়ে আসেন।
এগুলো সেই ধরনের কাপড় যে কাপড়গুলো কাজে লাগে না, কাটিং হওয়ার পর দেখা যাচ্ছে যে এগুলো আর কাজে লাগানো সম্ভব না। তখন ওনারা কী করেন, বা ওনার মতো যারা আছেন, এই যে কুদ্দুস চাচার মতো যারা আছেন, তারা ওই গার্মেন্টস কর্তৃপক্ষের কাছ থেকে এই কাপড়গুলো কিনে এনে বাচ্চাদের জন্য ছোট ছোট জামা, অর্থাৎ ছোট বাচ্চা যারা আছে তাদের জন্য রেডিমেড জামা তৈরি করেন। এগুলো আবার পাইকারি বিভিন্ন জায়গায় সেল করেন আর কি। এই যে কুদ্দুস চাচা যে কাপড়গুলো আনেন সেগুলো অনেক ধরনের হয়, বিভিন্ন ধরনের হয়, পালিশ করা হয়, তারপর বিভিন্ন ধরনের ছোট ছোট কাপড় হয়। এমন অনেক কাপড় আছে যেগুলো দিয়ে কোনো কাজই করা যায় না, এগুলো ফেলে দিতে হয়। কিছু কাপড় থাকে বড় বড় কাপড়, এগুলো নির্দিষ্ট টেবিল আছে, মাপ দেওয়ার টেবিল, এই টেবিলে বসিয়ে মাপ মতো কাটা হয়। আবার অনেক ধরনের কাপড় আছে যেগুলো দেখা যাচ্ছে যে অনেক বড় পড়ে গেছে, এগুলো বস্তার মধ্যে ভরা হয়। বস্তার মধ্যে ভরার পর এই বস্তাগুলো সেল হয়ে যায়। যখন এই বস্তাগুলো সেল হবে তখন জাস্ট কী করা হয়, বস্তার মুখটা খুলে দেওয়া হয়। যারা কিনবেন ওনারা উপর থেকে কিছু কাপড় দেখেন, এরপর ওই বস্তাগুলো কিনে নেন। একসাথে অনেকগুলো বস্তা কিনতে হয় আর কি, এগুলো ওজন করে বিক্রি হয় আর কি, ওজন অনুযায়ী দাম হয় আর কি, এগুলো ওভাবেই কিনে আনতে হয়। তো এই যে কুদ্দুস চাচা বা কুদ্দুস সাহেব, উনি একদিন গার্মেন্টস থেকে কিছু টুকরো কাপড়ের বস্তা কিনে আনেন তার কারখানার জন্য। এগুলো আবার হাতে কাটা হয়, কোনোটা আবার লেয়ার মেশিনেও কাটা হয়। এটা ফিক্সড করা হয় যে কাপড়টার ধরন কেমন সেই অনুযায়ী। হাতে কাটাগুলো হয় কি, যে লোহার যে কেচি রয়েছে এগুলো দিয়ে কাটা হয়। তো এভাবে কিন্তু বিভিন্ন ধরনের কাপড়গুলো কেটে বিভিন্ন সাইজের জামা তৈরি করা হয়। তো এটা কিন্তু ওনাদের একটা ব্যবসা, এটা ওনারা বেশ অনেকদিন ধরেই করে আসছেন। ওনার কারখানায়ও কাটিং ম্যান রয়েছে, তারাও সুন্দর করে কাপড়গুলো কাটে। উনি ইনস্ট্রাকশন দেন, এই কুদ্দুস চাচা ইনস্ট্রাকশন দেন, সেই অনুযায়ী তারা কাপড়গুলো কাটে আর কি। আর তার এই কারখানা থেকে তার বাড়ির দূরত্ব মাত্র পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিটের পথ। আর যাতায়াতের তো কোনো অসুবিধা নাই, ওনারা মোটামুটি সব ওভাবেই হ্যান্ডেল করছিলেন আর কি, কোনো সমস্যা হচ্ছিল না। ওনার পরিবারের সদস্যরাও সবসময় কারখানায় আসে, আবার দেখা যাচ্ছে যে অনেক রাত পর্যন্ত বসে বসে গল্পগুজব করছে। মানে একদম বাড়ি আর কারখানা একই রকম বলা চলে আর কি। দেখা যাচ্ছে যে ওনার মেয়ে শিমলাও আসে, এসে সে নিজের পছন্দ অনুযায়ী কিছু কাপড় চয়েস করে। সে চিন্তা করে যে যদি বড় সাইজের কোনো কাপড় পাই, এটা দিয়ে আমি নিজের জন্য কোনো কিছু তৈরি করব। শিমলাও কিন্তু সে সেলাই কাজে বেশ পারদর্শী, তার একটা পা চালিত সেলাই মেশিন রয়েছে, সেটা দিয়ে সে নিজের জামা নিজেই তৈরি করে। তো একদিন হয়েছে কি, এই যে শিমলা সে কারখানায় আসছে, আসার পর নতুন বস্তা নিয়ে আসা হয়েছে। ওই বস্তাগুলো আবার খুলে ওই বস্তার ভিতরে থাকা কাপড়গুলো একটা জায়গায় স্তূপ করে রাখা হয়েছে। তো শিমলার নজর যায় একটা কাপড়ের দিকে যখন নজরটা গিয়েছে, কাপড়টা দেখে ভালো লেগে যায়, এটা অনেকটা সাদা সাদা টাইপের একটা কাপড়, একদম পিওর সাদা না। তখন শিমলা ওই কাপড়টা হাতে নেয়, হাতে নেওয়ার পর দেখা গেল ওই কাপড়ে লাল একটা দাগ রয়েছে। তখন শিমলা মনে করে যে এটা তো থাকবেই, গার্মেন্টসে যখন কাপড়গুলো কাটা হয় দেখা যাচ্ছে যে অনেক সময় কোনো কালি লেগে যায়, গার্মেন্টসের কোনো রং লেগে যায়। সে চিন্তা করেছে যে এটা মনে হয় ওরকমই কিছু। সাধারণত হয় কি, শিমলা যখন কোনো কাপড়ের টুকরো নিয়ে আসে তার বাবাকে বলে। ওই দিন তার বাবা ওখানে থাকলেও সে আসলে বলার প্রয়োজনীয়তা বোধ করেনি, যে সবসময় তো নেই আর কি বলবো, নিজেদের কারখানা। সে ওটা নিয়ে চলে আসে, তার বাবাও খেয়াল করেনি। তো শিমলা ওটা নিয়ে কি করেছে, ঘরে ঢুকে সুন্দর করে ভাঁজ করে টেবিলের একটা পাশে রেখে দিয়েছে, যে সময় করে আমি এটা কেটে কিছু একটা বানাবো। সে টপ জাতীয় কিছু বানাবে আর কি, এরকম একটা প্ল্যান করেছিল। প্রথম দিন রেখে দিয়েছে, বিভিন্ন কাজের ব্যস্ততায় ওটা ওভাবে খুলে এটা যে কাটবে এরকম সময়ও পাইনি, তো ওটা ওভাবেই রেখে দিয়েছে আর কি। 2-3 দিন পর শিমলা একটা স্বপ্ন দেখে। স্বপ্নের মধ্যে দেখে যে কেউ একজন স্বপ্নে আসছে, কিছু একটা বলতে চাচ্ছে। এই অবয়বটা একটা প্রাপ্তবয়স্ক ছেলের, অনেক সুন্দর মায়াবী চেহারা, একবার দেখলে মনে হবে যে দেখতেই থাকি শুধু। শিমলার কাছে স্বপ্নের মধ্যেই মনে হচ্ছে ওই ছেলেটা ওকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু যতবারই বলতে চাচ্ছে সে কিছু বলতে পারছে না। তখন শিমলার কাছে মনে হয় যে তার ঘুমটা ভেঙে যাচ্ছে, চাইলেও সে ঘুমটাকে আর আটকে রাখতে পারছে না। সে চাচ্ছে যে ঘুমটা আরও হোক, কিন্তু মনে হচ্ছে ঘুমটা ভেঙে যাচ্ছে। তো ঘুম ভেঙে গেল। ওই রাত তো ওইভাবেই চলে গেছে, ওইটা নিয়ে আর কোনো সমস্যা হয়নি। পরের রাত্রে সে একই স্বপ্ন দেখে,
দেখে যে এরকম একটা ছেলে আসছে, একই চেহারার, আগের রাত্রে যেই ছেলেটাকে স্বপ্নে দেখেছিল সে আসছে, কিছু একটা বলতে চাচ্ছে কিন্তু শুনতে পাচ্ছে না। তার যখন ঘুম ভেঙে গেছে, পরে আবারও ঘুমিয়েছে, হয়তো বা রাত 2:30-3টার দিকে স্বপ্নটা দেখেছে। পরবর্তী যখন ঘুমিয়েছে তখন আর এই স্বপ্নটা দেখেনি। দিনভর তার মাথার মধ্যে একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে, আচ্ছা যে এই স্বপ্নটা আমি দেখছি এটা কি অবচেতন মনে দেখছি? আর যেই ছেলেটাকে দেখছি একে তো এর আগে আমি কখনো দেখি নাই, আরে আসলে কি বলতে যাচ্ছে? শিমলা যখন কলেজে গিয়েছে, কলেজে যাবার পর তার এক মেয়ে বান্ধবীর কাছে বিষয়টা শেয়ার করে যে জানিস আমি না এরকম স্বপ্ন দেখতেছি। ওই মেয়েটা বলে, আরে ধুর, এসব কি দেখিস না দেখিস, তোর বিয়ের বয়স হয়েছে তো এই জন্যে এই ছেলেদেরকে স্বপ্ন দেখতেছি, কই মেয়েদেরকে তো স্বপ্ন দেখলি না, এগুলা কিছুই না। তখন আবার আরেকজন বান্ধবী আসে, সে ওই বিষয়টা শোনে, তারাও বিষয়টাকে একদম হাসি তামাশা করেই উড়িয়ে দেয়। তারা এটা নিয়ে বেশ হাসি তামাশাই করে যে হ্যাঁ তোমার বিয়ের বয়স হয়েছে, এখন কিছু বলতে পারতেছো না, এখন ওই স্বপ্নের কথা বলে আমাদেরকে বুঝাইতে চাচ্ছ না, তা আমাদেরকে বলিস কেন, মা বাবারে বল, তারাই বিয়ে শাদী দিয়ে দেবে। এইভাবে আর কি তারা মজা করছে, কিন্তু আসল সমস্যাটা কিন্তু কেউ ধরতে পারেনি। ওদিনকার মতো তো শিমলা কলেজ থেকে বাড়িতে চলে আসে। সেদিন রাত্রে আবারও স্বপ্নটা দেখতে থাকে, দেখে যে এই ছেলেটা এখন কথা বলছে আর শিমলা কথা শুনতে পাচ্ছে, বুঝতেও পারছে। অথচ বিগত বেশ কয়েকবার স্বপ্ন যখন দেখেছে তখন কিন্তু এই ছেলেটা কথা বলার চেষ্টা করছিল, বলতে পারেনি, কিন্তু আজকে সে কথা বলছে। ছেলেটা বলছে যে তুমি অনেক আগে থেকে তোমার মা বাবার দেয়া একটা তাবিজ গলায় পড়তা, এই কারণেই আমি তোমার সাথে যোগাযোগ করতে পারছিলাম না, আমি যা বলার চেষ্টা করতাম সেটাও বলতে পারতাম না, আর এটার পিছনে তাবিজটা একটা কারণ ছিল, আর যতটুকু শব্দ উচ্চারণ করতে পারতাম সেটা তোমার কান পর্যন্ত পৌঁছাতো না। তুমি আজকে যখন গোসল করতে গিয়েছিলে তখন টিউবওয়েলের পাশে গলা থেকে ওই তাবিজটা খুলে পড়ে গেছে, আর এই কারণেই আমার কথাগুলো আজ তুমি বুঝতে পারছো। তখন ওই যেই অবয়বটা, ওই অবয়বটা স্বপ্নের মধ্যেই তাকে বেশ কিছু কথা বলে যে তোমাকে আমার অনেক ভালো লেগেছে, আমি তোমার সাথে থাকতে চাই, তুমি কি আবার বন্ধু হবে? এই কথা শোনার পর শিমলা কিন্তু স্বপ্নের মধ্যেই ভাবছে আসলে তো আমার গলায় তো একটা তাবিজ ছিল, অনেকদিন ধরে সেটা ব্যবহার করছি, মা বাবা দিয়েছিল কিন্তু কী কারণে দিয়েছিল তাও ভালো করে জানি না, পরে থাকতে বলছিল ওই জন্য পরে থাকতাম, এই তাবিজ তো এখন নাই। স্বপ্নের মধ্যে কিন্তু সে গলায় হাত দিচ্ছে, দেখছে যে আসলেই তাবিজটা তার গলায় নেই, আর সে এমনভাবে স্বপ্ন দেখছে মনে হচ্ছে এটা সে বাস্তবেই দেখছে। তো ওই ছেলেটা আবারও বলছে তুমি কি আমার বন্ধু হবে, আমাকে কি তোমার সাথে রাখবে? এদিকে স্বপ্নের মধ্যেই শিমলা গলায় হাত দিয়ে ওই তাবিজটা খুঁজছে, দেখছে যে নাই, সে চিন্তা করলো কোথায় গেল কোথায় গেল, এরকম করতে করতে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙেও দেখে যে সে হাত দিয়ে তার গলায় ওই তাবিজটা খুঁজছে। কি দেখলো না দেখলো, গলায় তাবিজটা নাই, আসলেই তো ছিল। স্বপ্নের মধ্যে ওই অবয়বটা সে বলল যে গলার তাবিজটা টিউবওয়েলের ওখানে পড়ে গেছে, আসলে কি এরকম? তো ওই রাত্রে সে আর ঘর থেকে বের হয়ে তাবিজটা খুঁজতে যায় নাই, কিন্তু ঠিকই পরদিন সকালবেলা সে টিউবওয়েলের কাছে গিয়ে ওই তাবিজটা পায়। কিন্তু শিমলা যে কাজটি করে ওই তাবিজটা তার গলায় আর সে পরেনি, চাইলে সে পড়তে পারতো, কিন্তু কি মনে করে সে আর গলায় পরেনি। সে ভাবছে যে এই ছেলেটার অবয়ব আসলে কি বলল তাবিজের কথা, আমি তো ঠিক বুঝলেও ওভাবে তো অনুধাবন করতে পারতেছি না, আসলেই বিষয়টা কি আমার অবচেতন মনে হচ্ছে কি না। যেহেতু শিমলা কলেজে পড়তো, সেহেতু এডুকেটেড, স্বপ্ন কেন মানুষ দেখে, অবচেতন মনেও দেখে, এই বিষয়টা তো সে তো জানে, কিন্তু বারবার এই ছেলেটাই কেন স্বপ্নে আসছে এই বিষয়টা সে বুঝতে পারছে না। তো যাই হোক, তাবিজটা সে আর পড়েনি। ওই দিন রাতের বেলা সে যখন ঘুমিয়েছে তখন সেই অবয়বটা আবারও আসে, সে এসে বলে যে কি শিমলা, আমার কথা তো বিশ্বাস করলা না, আমি বলেছিলাম না টিউবওয়েলের পাশে তাবিজটা পড়ে গেছে, পরে তো ঠিকই পেয়েছ। তখন শিমলা বলে যে হ্যাঁ আমি তো তাবিজটা পেয়েছি। তখন ওই ছেলেটার অবয়ব আবার বলে তুমি তো চাইলে তাবিজটা গলায় পড়তে পারতে, কিন্তু তুমি পড়োনি, আমিও চাই না তুমি ওটা পড়ো, কারণ তুমি যদি আবার এটা পড়ো তাহলে তোমার আর আমার মাঝে আবার দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। তখন এই যে শিমলা যে স্বপ্নের ভিতরেই বলে তাবিজ পড়া অবস্থায় আপনার কথা তো আমি বুঝতে পারি না কেন। তখন সেটা বলে আসলে দেখো আমি তো কোনো শরীরের ভিতরে নেই, আমি শুধু তোমার স্বপ্নেই আসি, তাই তুমি যদি তাবিজটা পড়ো তাবিজটার কারণে তোমার আর আমার কথার মাঝে একটা দেয়াল তৈরি হয়ে যায়, এই কারণেই এই সমস্যাটা হয়।
আমরা একে অপরের কথা বুঝতে পারি না। এভাবে আরও বেশ কিছুটা কথাবার্তা হয় আর কি। ঘুম ভেঙে যায়। শিমলার সব কিছুই কিন্তু নর্মালভাবে যাচ্ছে। তার শারীরিক কোনো সমস্যা হচ্ছে না, অসুস্থতা বোধ হচ্ছে না, খাওয়া দাওয়া যে করছে না বিষয়টা এরকমও হচ্ছে না, একদম সব কিছু স্বাভাবিক। এদিকে হয় কি, প্রায় প্রতি রাতেই ওই ছেলেটা স্বপ্নের ভেতরে আসে, কথা চালিয়েই যাচ্ছে। বাস্তবে কিন্তু আসছে না, শুধু স্বপ্নেই আসছে। এমনটা না যে ছেলেটা বাস্তবে মাঝে মাঝে আসে, বিষয়টা এরকম না। যেহেতু স্বপ্নের মধ্যে আসছে, শিমলাও প্রতিদিন কাজকর্ম শেষ করে দ্রুত ঘুমিয়ে পড়ে, যাতে করে দীর্ঘ স্বপ্ন দেখতে পারে। স্বপ্নের মধ্যে অনেকটা সময় নিয়ে ওই ছেলেটার সাথে কথা হয়। আর এই যে স্বপ্নগুলো সে দেখছে, এটা কিন্তু পরিবারের সদস্যদেরকে সে শেয়ার করেনি। শিমলার মাথায় একবারও আসে নাই যে এইটা অন্য কোনো কিছু হতে পারে। যাই হোক, এরকম বেশ কিছুদিন চলছে চলছে চলছে। হঠাৎ একদিন পরিবারের সদস্যরা এই শিমলার আচার আচরণে একটা পরিবর্তন দেখে। হঠাৎ করে এই পরিবর্তনটা আসছে। সেটা হচ্ছে, শিমলা খাবার খেতে বসেছে, তখন শিমলা তার মাকে বলছে যে আমাকে অন্যভাবে তরকারিগুলো দিবা। সেটা কিভাবে? ভাতের প্লেট থাকবে, আর যে কয়েকটা তরকারি আছে প্রত্যেকটা আলাদা আলাদা বাটিতে তাকে সামনে দিতে হবে। আমরা অনেক সময় কী করি, ভাতের প্লেটটা নিয়ে ভাত নিয়ে কড়াই থেকে তরকারি ভাতের প্লেটে বেড়ে নেই, অথবা দেখা যাচ্ছে যে বড় একটা বাটিতে আছে সেখান থেকে ভাতের প্লেটে বেড়ে নেই। কিন্তু না, শিমলা বলছে প্রত্যেকটা তরকারি তাকে আলাদা আলাদাভাবে ছোট ছোট বাটিতে দিতে হবে। এ কথা শোনার পর শিমলার মা একটু অবাক হলেও শিমলার বলার মতোই আলাদা আলাদা প্লেটে সব কিছু দিয়ে দেওয়া হয়। চিন্তা করলো যে মেয়েটা মনে আজকে একটু বেশি খাবে, এই জন্য এরকম বলেছে আর কি। এটা নিয়ে কিন্তু তার মা অন্য কিছু ভাবেনি। সেদিন রাতে কি হয় যে একটা অদ্ভুত ঘটনা ঘটে। শিমলা কিন্তু পায়ে নুপুর পড়ত, হেঁটে গেলে ঝনঝন ঝনঝন আওয়াজ করতো, মৃদু আওয়াজ আর কি, বেশি জোরেও না। তো রাতের বেলা তো সবাই ঘুমিয়ে আছে, শিমলার মার ঘুম ভেঙে যায়। শিমলার নুপুরের যে আওয়াজ এটা হচ্ছে, মনে হচ্ছে উঠোন থেকে শব্দটা আসছে। শিমলার মা ভাবলো কি ব্যাপার, উঠোনে নুপুরের আওয়াজ কোত্থেকে আসে। এই চিন্তা করে সে বাইরে গিয়েছে। বাইরে গিয়ে দেখে অদ্ভুত এক দৃশ্য। শিমলা উঠোনের মধ্যে একা একা ফুটবল খেলছে, আর ফুটবলটা এমনভাবে খেলছে, যারা প্রফেশনাল ফুটবলার তারা কিন্তু এমনভাবে খেলে। তারা যখন প্র্যাকটিস করে দেখা যাচ্ছে যে ফুটবলটা দুই পায়ে এমনভাবে তারা নিতে থাকে, এ পা থেকে ও পা, ও পা থেকে এ পা, মানে ওই ফুটবলটা মাটিতে পড়ে না, এমনভাবে ব্যালেন্স করে ফুটবলটা নিয়ে তারা প্র্যাকটিস করে। দুই হাঁটুর উপরে তারা প্র্যাকটিস করে, মাটিতে পড়ে না। শিমলা ঠিক ওভাবে ফুটবল খেলছে। শিমলার মা তো ভীষণ অবাক হয় যে শিমলা ছোটবেলা থেকে ফুটবল তো দূরের কথা, কোনো বল দিয়েও খেলেছে, একদম ছোটবেলায় হয়তো বা খেলনা বল দিয়ে খেলেছে, কিন্তু কখনোই তো সে এভাবে ফুটবল খেলেছে এমনটা হয়নি। সে ফুটবল খেলা জানে না, ক্রিকেট খেলা জানে না, এমনি কিছু কিছু খেলা যেটা ঘরোয়া খেলা এগুলো সে জানে। আর এমনভাবে খেলছে মনে হচ্ছে সে একজন প্রফেশনাল ফুটবলার। এটা কিভাবে সম্ভব? আর ফুটবল পেল কোথায়? কারণ বাড়িতে তো কোনো ফুটবল নাই, শিমলার তো অন্য কোনো ভাইও নাই যে সে ফুটবল খেলবে। তাহলে ফুটবল কোত্থেকে এলো? তখন শিমলা যখন এরকম খেলছিল, শিমলার মা বলে ওঠে, এই শিমলা, তুই ফুটবল পেলি কোথায়, আর এইভাবে খেলছিস কেন? তখন শিমলা ভারী একটা পুরুষ কণ্ঠে বলে ওঠে, দেখতে পারছো না খেলছি। যখনই এটা বলেছে, শিমলার কণ্ঠস্বর এমন শুনে তার মা বেশ চমকে ওঠে, 1 মিনিটের জন্য থমকে যায়। শিমলার মা চিন্তা করলো, আচ্ছা যা শুনলাম ঠিক শুনলাম নাকি। মনে হলো যে না, ভুল শুনেছে। এটা মনে মনে ভেবে শিমলাকে আবার বলে, এই শিমলা ঘরে চল। এই কথা বলে শিমলার মা শিমলার হাতটা ধরে টান দেয়, ধরে ঘরে নিয়ে যায়। পরদিন সকালবেলা একটা ছেলে, যার বয়স 7 কি 8 বছর, শিমলাদের পাশের বাড়ির একটা ছেলে আর কি, সে এসে শিমলাকে ডাকছে, ও শিমলাবু, ও শিমলাবু, আমার বলটা দাও। আসলে শিমলা কি করেছিল, সন্ধ্যার পর ওই ছেলেটার কাছে গিয়ে বল নিয়ে এসেছিল। সন্ধ্যার পর ছেলেটা পড়তে বসেছিল, তার জানালায় গিয়ে টোকা দিয়েছে। তখন জানালাটা খোলার পর ওই শিমলা বলছে, এই তোর ফুটবলটা আমাকে একটু দে তো। ছেলেটা ভেবেছে যে শিমলা আপু মনে হয় কোনো কাজ করবে, ফুটবল দিয়ে খেলবে, খেলতেই পারে,
ওনার বাসায় উনি একা একা খেলতেই পারে, তো ফুটবলটা দিয়ে দিয়েছে। অবশ্য জিজ্ঞেস করেছিল যে, ও আপু তুমি কি ফুটবল খেলতে পারো নাকি, তোমার ফুটবল দিয়ে কী দরকার? তখন নাকি এই শিমলা ধমক দিয়েছিল যে দিতে বলছি দে, তোরা তো জেনে কি হবে। তো সে তো দিয়ে দিয়েছে। এরপর শিমলার মা বলতেছে যে আচ্ছা তুই যা, ওই দেখ চোখের নিচে বলটা আছে, নিয়ে যা। তো ছেলেটা ঘরে ঢুকে চোখের নিচে বলটা খুঁজে পায়, বলটা নিয়ে সে চলে যায়। তো শিমলা সকালবেলা কলেজে গিয়েছে। সে যখন বাড়িতে আসে, বাড়িতে আসার পর শিমলার মা তাকে জিজ্ঞেস করছে, আরে শিমলা তুই যে ছেলেটার কাছ থেকে বল নিয়ে আসলি, তো বলটা কেন নিয়ে আসছিলি? ওই ছেলেটার নাম হচ্ছে শুভ। তো ওই যে শুভর কাছ থেকে বল নিয়ে আসে। তখন শিমলা বলে যে বল, আমি কি বল খেলতে পারি নাকি? আমি কখন বল আনলাম? না, আমি তো কোনো বল টল আনি নাই। আর আমি জীবনে কি বল টল খেলছি নাকি? বল দিয়ে আমি কি করব? এমনভাবে শিমলা কথাগুলো বলে মনে হচ্ছে শিমলা কিছুই জানে না। তো এই কথাগুলো বলে শিমলা কিন্তু তার মাকে পাশ কাটিয়ে ঘরে চলে যায়। শিমলার মা একটু অবাকই হয়, কিন্তু শিমলাকে কিছু বলে না। এরপর থেকে শুরু হয় আর একটা ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করে একদিন শিমলার মা শিমলার রুমে ঢুকেছে। ঢুকে দেখে ঘরের মধ্যে শুধু ধোঁয়া আর ধোঁয়া। মনে হচ্ছে কেউ যদি একসাথে 5-6টা সিগারেট ধরায় বা 5-6 জন একসাথে সিগারেট খায়, রুমের মধ্যে যেভাবে ধোঁয়ায় ভরে যাবে ওরকম হয়েছে। আর শিমলার রুমটাও কিন্তু বেশি বড় না, মাঝামাঝি আকারের রুম। আসবাবপত্র হিসাবে একটা কম্পিউটার টেবিল আর একটা ড্রেসিং টেবিল, একটা আলনা আর খাট যেটাতে শিমলা ঘুমায়, আর 2টা চেয়ার আছে, জাস্ট এতটুকু, আর কিছু নাই। তো সেই ঘরটার সাথে অন্য রুম আছে, আর ওই ঘরটার মধ্যে যদি 5-6টা সিগারেট একসাথে ধরানো হয়, ধোঁয়ায় ভরে গেলে কেমন অবস্থা হবে? সে ঢুকেছে ভিতরে, অর্থাৎ শিমলার মা ঘরে ঢুকেছে, দেখে যে একটা ছেলে মানুষ যেভাবে খাটের উপর বসে থাকে, শিমলা ওভাবে বসে আছে, হাতে একটা সিগারেট নিয়ে ছেলেদের মতোই দিব্যি সিগারেট খাচ্ছে। শিমলার মা এটা দেখে বেশ অবাক হয়ে যায়। উনি বলল, হে শিমলা তুই কি করছিস? তুই সিগারেট খাচ্ছিস? তুই কি কলেজে ভর্তি হয়ে নেশা করা শিখে গেছিস নাকি? দাঁড়া, আজকে তোর বাবা আসুক, আমি বিষয়টা বলবো। এই কথা বলার পর শিমলা কি করেছে, সিগারেটের জ্বলন্ত অংশটুকু সে হুট করে তার মায়ের দিকে ছুঁড়ে মেরেছে। তবে সিগারেটের এই জ্বলন্ত অংশটা তার মায়ের শাড়িতে লাগেনি, হাতের একটা জায়গায় লেগেই মাটিতে পড়ে গেছে। যদি শাড়িতে লাগতো তাহলে হয়তোবা এই আগুনের কারণে শাড়িতে আগুন ধরে যেতে পারত। যখন তার মায়ের পায়ের কাছে পড়েছে, তার মা দ্রুত কি করেছে, পা দিয়ে ওই সিগারেটের আগুন জ্বলা অংশটুকু একদম পা দিয়ে মারিয়ে দিয়েছে, মানে এটা আগুনটা নিভিয়ে দিয়েছে। এদিকে শিমলা এমনভাবে তার মায়ের দিকে রাগান্বিতভাবে তাকিয়েছে, এই তাকানোটা কিন্তু তার মায়ের কাছে বেশি একটা সুবিধার লাগে না। শিমলা কিন্তু তার মা বাবার একান্ত অনুগত। মা বাবাও শিমলাকে এত ভালোবাসে, একটাই মেয়ে, আর মা বাবাকেও কিন্তু শিমলা অনেক ভালোবাসে। এমনকি স্কুল কলেজ যেখানে কোনো অনুষ্ঠান হয়েছে সে কিন্তু একা যায়নি, সে সবসময় তার মাকে সাথে নিয়ে গেছে, কখনো মা বাবা দুজনকে একসাথে সাথে নিয়ে গেছে। হঠাৎ করে মেয়েটার এমন পরিবর্তন শিমলার মা তো কোনোভাবেই বুঝতে পারে না। শিমলার বাবা যখন বাসায় এসেছে, যেহেতু শিমলার বাবা একটা ব্যবসা করে, কখনো কখনো দেখা যেত যে এই যে জামা কাপড়গুলো তৈরি করার পর বেশ দূরে গিয়েছে, রাতে ফিরতে পারেনি। তো ওই রাত্রে অবশ্য শিমলার বাবা বাড়িতে ফেরেনি, পরদিন উনি ফেরত এসেছেন। তখন কিন্তু এই বিষয়টা খুলে বলেন যে এই ঘটনা। তখন শিমলার বাবা উনি তো বেশ চিন্তায় পড়ে যান যে ঘটনাটা কি আসলে। এমন বিষয়টা হচ্ছে, মেয়েটা ফুটবল খেলছে যে কখনো ফুটবলই খেলে নাই, তারপর আবার প্রফেশনাল ফুটবলারদের মতো ফুটবল খেলছে, আবার সে সিগারেট খাচ্ছে। সে কি নেশা পানি ধরে ফেললো নাকি? কলেজে গিয়ে বন্ধুবান্ধবদের সাথে মেয়ে মানুষ এখন যদি এই বিড়ি সিগারেট খায়, এটা যদি আশেপাশে জানাজানি হয়ে যায়, মেয়েটার বিয়ে দিব কিভাবে? যেহেতু তারা রক্ষণশীল পরিবারের লোকজন। তো আসলে শিমলা যে একটা অস্বাভাবিক বিষয়ের মধ্যে আছে, এটা কিন্তু তার মা বাবা আন্দাজও করতে পারেনি। তারা চিন্তা করছে শিমলা মনে হয় নেশা শিখে গেছে। শিমলা যখন কলেজে গেছে তখন শিমলার বাবা বলছে যে শিমলা তুমি আজকে কলেজ থেকে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তো যাই হোক,
সিমলার মাকে কিন্তু সিমলার বাবা বলেছিল, তুমি কিন্তু সিমলাকে এই বিষয়ে কিছু বলো না, আমি ওর সাথে কথা বলবো। সিমলা যখন কলেজ থেকে ফেরত এসেছে, সিমলা বাসায় আসছে, সিমলার বাবাও আসছে। তো ওই সময় হয় কি একটা বিষয়, সেটা হচ্ছে যে মাঝে মাঝে কিছু কিছু কাপড়ের বান্ডিল সিমলার বাবা বাড়িতে নিয়ে আসতো। বাড়িতে নিয়ে আসার পর বিভিন্ন জায়গায় রেখে দিত। তো কিছু কিছু কাপড়ের বান্ডিল সিমলার ঘরে রেখেছিল। তো সিমলার সাথে কথা বলার জন্য সিমলার বাবা যখন ঘরে এসেছে, তখন দেখে এই কাপড়ের বান্ডিলগুলো একদম এলোমেলো করে রাখা, বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো, মনে হচ্ছে ইচ্ছা করে কেউ এগুলো করেছে। সিমলার বাবা এটা দেখে আবার সিমলার মায়ের কাছে গিয়ে বলছে, আচ্ছা এই কাপড়গুলো এইভাবে এলোমেলো করলো কে? তখন সিমলার মা বলে যে না, আমি তো কিছু জানি না। তো যাই হোক, সিমলার মা আবার সিমলার ঘরে এসে এই কাপড়গুলো অল্প সময়ের মধ্যে গুছিয়ে দিয়েছে। সিমলার বাবা তখন সিমলার সাথে কথা বলার প্রস্তুতি নিয়েছে। এবার দেখা যাচ্ছে সিমলা ঘরে বসে দিব্যি একটা ভদ্র মেয়ের মতো লেখাপড়া করছে। সিমলার সাথে গিয়ে সিমলার বাবা খুব নরম সুরে কথা বলছে যে, কিরে মা, এরকম এরকম শুনলাম, তুমি মেয়ে মানুষ হয়ে যদি এভাবে নেশা পানি ধরে ফেলো, সিগারেট খাও, এগুলো তো ভালো না, এটা করলে তো আমাদের সম্মান থাকবে না, বিয়ে শাদী কীভাবে দিব, তুমি আমাদের একটাই মেয়ে, তুমি এরকম কাজ করো না। তো এই কথা বলতে না বলতেই হঠাৎ করে সিমলার চোখ মুখ মনে হচ্ছে শক্ত হয়ে গেল, বেশ রাগী একটা চেহারা হয়ে গেল। একটা ভয়ঙ্কর পুরুষ কণ্ঠে বলে ওঠে, এই বেটা, আমি সিগারেট খাবো কি না খাবো এটা কি তোকে জিজ্ঞেস করে খাবো নাকি? হ্যাঁ খাইছি, তা তোর কি রে? আচমকা এই কথা শুনে সিমলার বাবা তো চমকে ওঠে, না রে এ কি, এ কে কথা বলে? অন্য কেউ কথা বললো নাকি আশপাশ থেকে? কিন্তু না, এটা পরিষ্কার একটা ছেলেদের কণ্ঠস্বর শুনেছেন সিমলার বাবা। সিমলার বাবা কিন্তু আর কোনো কথাবার্তা না বলে ওখান থেকে বের হয়ে যান। সিমলার মাকে বলেন, সিমলার মা, বিষয়টা কিন্তু আমার কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছে না, এটা অস্বাভাবিক কোনো বিষয়, কারণ কণ্ঠস্বর এরকম পরিবর্তন, এটা মোটেও স্বাভাবিক কিছু না। এরপর সিমলার মায়ের কাছেও অস্বাভাবিক বিষয়গুলো আস্তে আস্তে মনে হতে থাকে। এরপর সিমলার মা খুব গোপনে একজনের কাছে যায়, গিয়ে কিছু পানি পড়া নিয়ে আসে। পরদিন সিমলা যখন কলেজ থেকে বাড়িতে আসে, তখন সিমলার মা কি করে, এক গ্লাস পানি সিমলার হাতে ধরিয়ে দিয়ে বলে, মা পানিটা খাতো। সিমলা তো ভদ্র মেয়ের মতোই পানিটা খেয়ে নিয়েছে। এরপর 3-4 দিন একদম স্বাভাবিক সব কিছু, কোনো সমস্যা না। তবে সিমলার আসলে স্বপ্নের মধ্যে কিছু হচ্ছিল কি না, এগুলো কিন্তু তখনও জানা যাচ্ছিল না। এর পরে এক রাতের বেলা আর কি, সিমলার মা বাবা খাওয়া দাওয়া করেছেন, সিমলাও খেয়েছে। সিমলার মা ওই এঁটো থালা বাসনগুলো বাইরে রাখতে গেছে। আর সিমলা কিন্তু ওর মা বাবার ঘুমানোর সাথে তার কোনো সম্পর্ক নাই, সে একটু রাত জেগে লেখাপড়া করে আর কি। আর যদিও বা সে আগে আগেই খেয়ে নেয়। সিমলার বাবা খাওয়া শেষ করে উঠেছেন, সিমলাও ঘরে চলে গেছে। তখন সিমলার বাবা শুনতে পায় সিমলার ঘর থেকে জোরে জোরে আওয়াজ আসছে, কিছু একটা শব্দ হচ্ছে। তখন সিমলার বাবা সিমলার মাকে ডাকে, ও সিমলার মা, তাড়াতাড়ি আসো তো। তখন তারা সিমলার ঘরে ঢুকে ভয়ঙ্কর একটা জিনিস দেখে সিমলা তার 2 হাত জানালার সাথে খুব শক্ত করে বাড়ি দিচ্ছে। আর এরপর কি করছে, সে যেখানে আঘাত লাগছে ওই জায়গায় কামড় দিয়ে সেখান থেকে মাংস ছুলে ফেলছে। ছুলে ফেলার পর আবার থুতু দিয়ে সেটা ফেলে দিচ্ছে। তার দাঁতে রক্ত, মুখে রক্ত, হাতে একদম রক্তারক্তি অবস্থা। তো এই জিনিসটা কিন্তু ওনারা দেখলেন। মেয়ে এরকম করছে, এটা দেখে কি কোনো মা বাবা ঠিক থাকতে পারে? এই দৃশ্য দেখার সাথে সাথে সিমলার মা চিৎকার করে মেয়েকে জড়িয়ে ধরে, সিমলার বাবাও কিন্তু মেয়েকে জড়িয়ে ধরে। সিমলার বাবা তো রেগে সিমলার 2 গালে 2টা থাপ্পড় বসিয়ে দেয়। 2 থাপ্পড় খেয়ে সিমলা অজ্ঞান হয়ে বিছানার উপরে পড়ে যায়। ডাক্তার ডাকা হয়, চিকিৎসা দেওয়া হয়, হাতে ব্যান্ডেজ করে দেওয়া হয়, জায়গায় জায়গায় যে ছিলে গিয়েছিল সেখানে সেলাইও লেগেছে। সিমলার যখন জ্ঞান ফেরে, তখন সিমলার বাবা সিমলাকে বলে, এই তোর কি হয়েছে? সিমলা বলছে যে কি হয়েছে, আমি তো কিছু জানি না। মানে এমনভাবে সে কথা বলছে মনে হচ্ছে ওর কিছুই মনে নেই, এত কিছু ঘটে গেছে ও বুঝতেও পারছে না। সিমলার বাবা তখন আর কিছু না বলে সিমলার মাকে বলে যে ওকে একটু খেয়ালে রাখো, আর সিমলাকে বলে তুমি রেস্ট নাও। এরপর সিমলার বাবা রুম থেকে বেরিয়ে তাদের রুমে চলে যায়।
সিমলার বাবা সিমলার মাকে বলে, তুমি আজ সিমলার কাছে ঘুমাও, মেয়েটাকে একা একা রেখো না। সিমলার মা রাতে সিমলার কাছে শুয়ে পড়েছে। এদিকে সিমলার বাবা কারখানায় চলে গিয়েছিল। বাড়িতে শুধু সিমলা আর সিমলার মা ছিল। মাঝে মাঝে কাজের প্রেশার থাকলে রাতেও কাজ করতে হয়। সিমলার বাবা সে তো কারখানায় আছে, তো সিমলার মা তো সিমলার পাশে শোয়া। হঠাৎ মাঝরাতে সে শুনতে পায় ঘরের চালের উপর কি যেন হাঁটাহাঁটি করছে। তাদের ঘর কিন্তু টিনের ছিল, টিনের চালের উপর কিছু হাঁটাহাঁটি করলে কিন্তু বোঝা যায়। তো হাঁটাহাঁটি হচ্ছে, টিনের চালের উপর কটকট শব্দ হচ্ছে। সিমলার মা তাকিয়ে দেখে সিমলা বিছানায় নেই। রুম অন্ধকার থাকলেও ওই যে টিনের চালের আর দেয়ালের মাঝখানে যে গ্যাপটা থাকে, বাইরে লাইট জ্বলে তো ঘরের মধ্যে কিন্তু আলো আসে, ডিম লাইট জ্বালানো লাগে না আর কি। তখন দেখা গেল সিমলা বিছানায় নেই, আর ঘরের দরজাও ভেতর থেকে বন্ধ। ওই রুমটার সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম নাই যে সে ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে গিয়েছে, বিষয়টা এরকম না। দরজা ভিতর থেকে বন্ধ, সিমলা নেই। লাইট জ্বালিয়ে সিমলাকে খুঁজছে ঘরের মধ্যে, কোথাও পাওয়া যাচ্ছে না। এরপর উনি দরজা খুলে বাইরে বের হয়েছেন। বাইরে যখন বের হয়েছেন দেখেন উঠানেও কেউ নাই। চালের উপরে এরকম শব্দ হচ্ছে, এই শব্দটা কোত্থেকে আসছে, কে করছে, এটা দেখার জন্য উঠোনে গিয়ে যখন ঘরের চালের দিকে তাকিয়েছেন, উনি দেখেন ভয়ঙ্কর একটা দৃশ্য। একটা ছেলে মানুষ যেভাবে বসে থাকে চালের উপরে, সিমলা দিব্যি চালের উপর সেভাবে বসে আছে, আর বসে বসে সিগারেট খাচ্ছে। সে যখন সিগারেটের টান দিচ্ছে, মনে হচ্ছে এক টানে একটা সিগারেটের অর্ধেক খাওয়া হয়ে যাচ্ছে। আরও কিছু সিগারেট আছে, সে একটা সিগারেট 2 টানে শেষ করে, আর শেষ করতে করতেই ওই সিগারেটের আগুন দিয়ে আর একটা সিগারেট জ্বালায়। আর তার মা যখন সিমলার দিকে তাকিয়েছে, এই দৃশ্য দেখে তো সিমলার মা ভয় পেয়ে গেছে। সিমলাও খেয়াল করেছে যে তার মা তাকে দেখেছে। সিমলা তখন দাঁত বের করে এমন অট্টহাসি দিচ্ছে, কিন্তু সেই অট্টহাসির কোনো শব্দ হচ্ছে না। মনে হচ্ছে তার মাকে দেখে ইচ্ছা করে সেইভাবে হাসছে। সিমলার মা এটা দেখে তো জ্ঞান হারিয়ে উঠোনে পড়ে যায়। এদিকে হয় কি, সিমলার বাবার কাজ শেষ হয়ে গিয়েছে, সে বাড়িতে ফেরত আসছে। ওই সময় আল্লাহর কি ইচ্ছা, ওই সময় সে ফেরত আসছে। এসে দেখে যে সিমলার মা উঠোনে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে কিন্তু প্রথমে খেয়াল করে নাই চালের উপর কেউ আছে কিনা। সে দ্রুত গিয়ে সিমলার মাকে ধরেছে, দ্রুত মাথাটা কোলের উপর নিয়েছে। সে মুখের 2 পাশে মৃদু চড় দিচ্ছে যাতে করে জ্ঞানটা ফেরত আসে, আর বলছে, ও সিমলার মা, ও সিমলার মা, কি হয়েছে? তখন হঠাৎ করে চালের উপরে মনে হচ্ছে কেউ চড় দিচ্ছে। ইচ্ছা করে যদি কেউ টিনের চালের উপরে চড় দিতে থাকে কেমন শব্দ হয়, ওইরকম শব্দ। এই শব্দ শুনে যখন সিমলার বাবা চালের উপরে তাকিয়েছে, তখন দেখে সিমলা চালের উপর বসে আছে, সিগারেট খাচ্ছে। আর তখন সিমলা তার বাবার উদ্দেশ্যে কথা বলতে থাকে, ভয়ঙ্কর এক পুরুষালী কণ্ঠে বলতে থাকে, এই বেটা শোন, ওকে আমার থেকে দূরে রাখার চেষ্টা করবি না ভুলেও। আমি ওর সাথে থাকবো, না হলে ওকে নিয়ে যাব। এইটা শোনার পর সিমলার বাবা তো আরো মারাত্মক ভয় পেয়ে যান। এদিকে সেম কথা আবার বলতে থাকে যে ওকে আমার থেকে আলাদা করার চেষ্টা করবি না, ফলাফল কিন্তু ভালো হবে না। তখনও কিন্তু সিগারেট খেয়েই যাচ্ছে। তখন আর একটা কাজ হয়, সেটা হচ্ছে সিমলা কি করলো, ওই চালের উপর থেকে এক লাফ দিল। এক লাফ দিয়ে উঠোনের উপর দাঁড়িয়ে গেল। ঠিক এমন জায়গায় দাঁড়িয়েছে যেটা হচ্ছে সিমলার মা তো শুয়ে পড়েছিল উঠোনে আর কি অজ্ঞান হয়ে, তার মায়ের পায়ের দিকটাতে এসে দাঁড়িয়েছে। সাধারণত কেউ যদি উপর থেকে লাফ দেয়, লাফ দেওয়ার পর কিন্তু সে বসে পড়ে, কিন্তু মনে হলো সে লাফ দেওয়ার পর মোটেও ঝুঁকে পড়ে নাই, একদম সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। তখন সিমলার বাবা তো বুঝতে পারলো সর্বনাশ, এটা তো জিন ঘটিত সমস্যা খুব ভালোভাবেই শুরু হয়েছে। সিমলার বাবা তখন সিমলার মাকে কোনো মতে ধরে নিয়ে ঘরে চলে যায়। ওই রাতে সিমলা কি করেছে না করেছে এই বিষয়ে সিমলার বাবা আর কোনো চিন্তাই করতে পারেনি। সিমলার মার জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা করছে। উনি বুঝতে পারছে এখন সিমলার কাছে গিয়ে লাভ হবে না, বাসায় অন্য কোনো লোকজনও নাই, আর এই বিষয়টা বেশি জানাজানিও করা যাবে না। জানাজানি হলে এলাকায় ছড়িয়ে যাবে সিমলাকে জিনে ধরেছে। তখন তো মেয়েটাকে নিয়ে অনেক ধরনের কানাঘুষা শুরু হবে, বিয়ে দিতে সমস্যা হবে। উনি বুঝতে পেরেছিলেন ওনার টুকটাক যতটুকু অভিজ্ঞতা আছে যে সিমলা একাই ঘরে চলে যাবে। তো হয়েছিল তাই। পরবর্তীতে ওনার বাবা বুঝতে পেরেছিলেন যে সিমলা ঘরেই আছে। পরের দিন সিমলার বাবা মসজিদের হুজুরের কাছে গিয়ে সব কথা খুলে বলেন। তো হুজুর বলেন, আমি তো আসলে এই ধরনের চিকিৎসা করতে পারি না, তারপর চলেন দেখে আসি মেয়েটাকে। হুজুর সিমলাদের বাড়িতে এসে সিমলার রুমে যায়, দেখে সিমলা বিছানার উপর শুয়ে আছে, ঘুমাচ্ছে। আর ঘরের ভিতরে প্রচুর পরিমাণে সিগারেট। এই সিগারেট যে কে দিয়ে যায়, সিমলা কোত্থেকে কেনে বোঝা যায় না।
আশেপাশের কোনো দোকান থেকে কিনেছে বলেও মনে হয় না। আশেপাশের দোকান থেকে কিনলে তো সেই দোকানদাররা বলতো যে কি কুদ্দুস সাহেব, আপনার মেয়ে দেখি সিগারেট খাওয়া ধরেছে, কেউ না কেউ তো বলতোই। কিন্তু এই সিগারেটগুলো সে আশেপাশের কোনো দোকান থেকে কিনেছে বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে শত শত সিগারেটের পেছনের অংশ, ফিল্টার যেটা, এটা পড়ে আছে। তাহলে এত সিগারেট সিমলা কোথায় পেল? এটা কিভাবে সম্ভব? এটা নিয়ে তো আসলে সিমলার বাবা খুব চিন্তিত হয়ে পড়লেন, কে দিয়ে যায় সিগারেটগুলো। যাই হোক, হুজুরও বুঝতে পারলেন যে এখানে বড় ধরনের একটা ঝামেলা হয়েছে। হুজুর বুঝতে পারলেন যে আমার মনে হচ্ছে যে আপনার মেয়েকে কোনো পুরুষ জিন আসর করেছে, আমি তো এই সমস্যার সমাধান দিতে পারবো না, আপাতত কিছু ঝাড়ফুঁক করে দিচ্ছি, যত দ্রুত পারেন ভালো কোনো হুজুরের সন্ধান করেন, নাহলে কিন্তু আরও বড় ক্ষতি হয়ে যাবে। এই বলে হুজুর চলে যান। এদিকে কিন্তু সিমলা নানা ধরনের অঘটন ঘটিয়েই চলেছে বাসায়, বাইরে কিছু করছে না, বাড়িতে করছে। একদিন সিমলার বাবা একজন হুজুরকে নিয়ে বাড়িতে আসেন। সিমলার বাবা যখন হুজুরকে নিয়ে বাড়িতে ঢোকেন, সিমলা কিন্তু তখন তার রুমে। হুজুর কিন্তু ওই সিমলাকে দেখেনি তখনও। যখনই বাড়ির উঠোনে পা দিয়েছে, সিমলা ঘরের ভিতর থেকে এত জোরে অট্টহাসি শুরু করেছে আর পুরুষালী কণ্ঠে চিৎকার করে বলছে, এ রে কুদ্দুস, তুই কাকে নিয়ে আসছিস রে? এই হুজুর আমার কি করবে? এটা কিন্তু সবাই শুনছে, বাড়িতে যারা যারা ছিল সবাই শুনেছে। হুজুর আর সিমলার বাবা সিমলার রুমে যায়, গিয়ে দেখে সিমলা বিছানায় বসে আছে আর হাসছে। তখন হুজুর সিমলাকে বলে যে, কি মা, তোমার কি হয়েছে? তখন সিমলা সেই আবার ভয়ঙ্কর একটা পুরুষালী কণ্ঠে বলে ওঠে, এই বেটা, আমি মা না, বাবা বল, বাবা। হুজুর তখন সিমলার ভিতরে থাকা ওই জিনটাকে বলে, বুঝতে পারছি, আচ্ছা বলো তো তুমি সিমলাটাকে কেন কষ্ট দিচ্ছ? ও তোমার কি ক্ষতি করছে? তখন সিমলার ভেতর থেকে ওই জিনটা বলছে, এত কথা তোকে কেন বলবো? তোর সাথে তো এইসব বিষয় নিয়ে কোনো আলোচনা করব না, তুই চলে যা, তোর সাথে আমি শত্রুতা সৃষ্টি করতে চাই না। এই কথা শোনার পর হুজুর তার সাথে থাকা ব্যাগের ভেতর থেকে একটা বোতল বের করেছেন। ওই বোতলে সম্ভবত জমজমের পানি ছিল, নিশ্চিত না, তবে মনে হয় জমজমের পানি ছিল আর কি, এমনটাই জানিয়েছেন। তো হুজুর কি করেছেন, ওই পানি সিমলা যেখানে বসা ছিল, সিমলার গায়ে কিন্তু ছিটান নাই, তার চতুর্দিকে ছিটিয়ে দিয়েছেন, মানে একটা বৃত্তাকারে ছিটিয়ে দিয়েছেন আর কি। তখন ওই হুজুর ওই জিনটাকে বলতে থাকে, এখন বলতো তুই কে, ওকে কেন কষ্ট দিচ্ছিস? ওই জিনটা এসবের কোনো কথার উত্তর না দিয়ে বলছে, তুই কিছুই করতে পারবি না, আমি কে সেটা তোকে কেন বলবো? তখন হুজুর বলছে, তোকে যেটা বলছি সেটা বল। সিমলা ও তোর কি ক্ষতি করেছে, তুই কেন ওকে ধরেছিস? তখন এই কথার উত্তর না দিয়ে জিনটা বলে, এত কথার উত্তর আমি দেব না, আমি ওকে নিয়ে যাব, আর এত কথা বলার সময়ও আমার নাই। আর সিমলা নিজেই অনুমতি দিয়েছে ওর সাথে থাকার, ওর শরীরে ঢোকার অনুমতি ওই দিয়েছে। যখন কেউ তার শরীরের ভেতরে থাকার অনুমতি সে নিজে থেকেই দিয়ে দেয়, তখন কিন্তু তাকে সহজে ছাড়ানো যায় না, এটা কিন্তু তুই নিজেও জানিস। আমি কিন্তু জোর করে ওর কাছে আসি নাই, ও নিজে থেকেই আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমি তো এখন যাব না, তুই আমাকে তাড়াতে পারবি না। ও নিজের ইচ্ছায় ওর শরীরের অংশ আমাকে দিয়ে দিয়েছে। আমার সঙ্গ ও পছন্দ করে, আমি ওর সঙ্গ পছন্দ করি, তুই বেটা মাঝখানে হাড্ডি হয়ে আছিস কেন? যা ভাগ এখান থেকে। এদিকে এই হুজুর কিন্তু বুঝতে পারছেন না যে ঠিক আছে, একটা জিন আসতে পারে, কিন্তু আসার পেছনে কোন বিষয়টা আসলে কাজ করেছে। তখন হুজুর বলেন সিমলার মা বাবাকে আর কি, দেখেন আমি বুঝতে পারছি যে এই জিনটা সে সিমলার শরীরে সিমলার ইচ্ছাতে থাকছে, সুতরাং একে সহজে তাড়ানো সম্ভব হবে না। যে নিজের ইচ্ছায় তার শরীর ব্যবহারের অনুমতি দেয়, তাকে কিন্তু সহজে তদবির দিয়ে ভালো করা যায় না। এখন এই বিষয়টা অনেক কঠিন হয়ে গেছে, এটা আমার সাধ্যের বাইরে, আমাকে ক্ষমা করবেন, এই বলে হুজুর চলে যান। এদিকে হুজুর কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট না করে চলে গেলেন। এখন কি হবে? সিমলার বাবা কিন্তু অনেক ভেঙে পড়েন, তার একটাই মেয়ে, কি করবেন না করবেন বুঝতে পারছেন না। তখন সিমলার যিনি মা, সিমলার বাবাকে বলেন, তুমি একটা কাজ করো, আমার ভাইকে খবর দাও, মানে সিমলার মামাকে খবর দেওয়ার কথা বলেছে। সিমলার মামার কিছু মানুষদের সাথে সম্পর্ক রয়েছে যারা এই টাইপের কাজ জানেন বা রাখি আর কি, এই টাইপের লোকদের সাথে পরিচয় আছে। তো আরও একটা কারণে
তাকে খবর দিতে বলা হয়েছিল, কারণ শিমলাকে সামলানো যাচ্ছিল না। ওই বাড়িতে পুরুষ লোক বলতে শিমলার বাবা, সেও তো সবসময় থাকে না। তাকে যখন খবর দেওয়া হয়, শিমলার মামা, শিমলার মামি আর শিমলার একটা ছোট মামাতো ভাই আছে, অল্প বয়স্ক, তো তারা চলে আসেন। তো চলে আসার পর দেখেন এই অবস্থা। তখন শিমলার মামার পরিচিত একজন ব্যক্তি, যার বাড়ি হচ্ছে সিলেটে, উনি বেশ বড় মাপের একজন হুজুর, তো ওনার কাছে যাওয়ার জন্য পরিকল্পনা করেন। সেই অনুযায়ী শিমলার বাবা এবং শিমলার মামা সেখানে যান। হুজুরকে সব কথা খুলে বলা হয়। তখন হুজুর বলেন যে দেখেন, আমি এইভাবে কোনো রুগীর বাড়িতে যাই না, রুগীকে নিয়ে আসতে হবে। রুগীকে যদি নিয়ে আসেন তাহলে আমি চেষ্টা করতে পারি আল্লাহর ইচ্ছায়। আমার পক্ষে রুগীর বাড়িতে যাওয়া সম্ভব না। আমার কাছে অনেক রুগী আসে, আমি যদি কারো বাড়িতে যাই তাহলে যারা আসে দূর দূরান্ত থেকে, অনেকেই মোবাইল ফোন ব্যবহার করেন না, তারা জানেন যে আমি সবসময় বাড়িতেই থাকি। দূর দূরান্ত থেকে লোকজন আসলে তখন কি হবে? আর অনেক রুগীর অবস্থা খুবই সিরিয়াস থাকে, তাদের কিন্তু অপেক্ষা করানোর মতো সময়ও থাকে না। এই জন্য আমি কোথাও যেতে পারবো না, মেয়েটাকে নিয়ে আসেন। এই কথা শোনার পর ওনারা আবার বাড়িতে চলে আসেন। এরপর শিমলাকে নিয়ে যাবেন এরকম পরিকল্পনাই করা হয়। এদিকে শিমলার কলেজে যাওয়া কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ কলেজে গিয়ে যদি সে এরকম সমস্যা করে তাহলে তো চারদিকে বিষয়টা ছড়িয়ে যাবে আর কি, একদম মাখামাখি হয়ে যাবে বিষয়টা, মানুষজন জেনে যাবে। ওনারা চাচ্ছিলেন না বিষয়টা মানুষজন জানুক, এর মধ্যেই বিষয়টা সমাধান করে ফেলতে। এদিকে সিলেটে সেই হুজুরের কাছে যাওয়ার প্রস্তুতি ওনারা নিচ্ছেন। শিমলাকে খাবার দিলে শিমলা কখনো খায়, কখনো খায় না, কখনো অর্ধেক খায়, কখনো পুরোটা খায়, কখনো কিছুই খায় না, এমনও হয় কিন্তু। এদিকে ওনারা তো খুব চিন্তায় থাকাটা স্বাভাবিক। যাই হোক, হুজুর যিনি ছিলেন আর কি, যিনি বলেছিলেন যে আসবেন না আর কি কারো বাড়িতে, তো শিমলাকে ঠিকঠাক মতোই নিয়ে যাওয়া হয়। যাওয়ার পথে খুব বেশি আসলে সমস্যা হয়েছে এটাও বলা মুশকিল, তবে যাওয়ার সময় কিছুটা চিৎকার চেঁচামেচি করেছিল, যেটা হয় আর কি স্বাভাবিকভাবেই। তবে নিতে নিতে আর একটা ঘটনা ঘটে, এই ঘটনাটা বেশ মারাত্মক। তা হচ্ছে, হঠাৎ করে শিমলা মোচড়াতে থাকে। মোচড়াতে এমন একটা অবস্থা হয়, সে বাঁকা হয়ে যায়, তার শরীরটা আর সোজা হচ্ছে না। আরবি অক্ষর বা, আলিফ বা যেরকম, তার শরীরটা অনেকটা ওই রকম হয়ে যায়। এদিকে কোনোভাবে শিমলাকে সোজা করা যাচ্ছে না। শিমলা যখন মোচড়াচ্ছিল মনে হচ্ছে তার হাড়গুলো কটমট করছে, মানে হাড়গুলো ভেঙে যাচ্ছে। তো ওই অবস্থাতেই তাকে তো নিয়ে যাওয়া হয়েছে, আর নিয়ে যাওয়া হয়েছে একটা মাইক্রো রিজার্ভ করে আর কি। সে এরকম করছে, বাঁকা হয়ে আছে, কোনোভাবেই তাকে কিন্তু সোজা করা যায় নাই। যখন শিমলাকে নিয়ে যাওয়া হয় তখন হুজুর এটা দেখেছেন। হুজুর দেখেই বলেন যে মেয়েটাকে ঘরে নিয়ে যান। শিমলার মামা আর বাবা আসেন, শিমলার মাকে বাইরে রাখা হয়। হুজুরের নির্দিষ্ট একটা ঘরে যখন শিমলাকে নিয়ে যাওয়া হয়, হুজুর কি করেছেন, একটু পানি ছিটিয়ে দিয়েছেন। পানি ছিটিয়ে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে শিমলা আবার মোচড়ামুচড়ি শুরু করেছে, আবার হাড়ে কটকট কটকট শব্দ হচ্ছে, আর শিমলার বডিটা একদম সোজা হয়ে গেছে। মানে শিমলা এখন একদম স্বাভাবিক হয়েছে, তার বডির যে স্বাভাবিক শেপ ওরকম শেপে চলে আসছে। এরপর শিমলার বাবাকে ওই হুজুর বলেন যে আপনি আমার বাসার পেছনে যান, গিয়ে দেখেন একটা জবা গাছ আছে। এই জবা গাছে একই সাথে লাল এবং সাদা জবা ধরে, ওখানে গিয়ে দুটো ফুল দেখবেন, একটা সাদা জবা আর একটা হচ্ছে লাল জবা, মানে রক্ত জবা। এই দুটো ফুল আপনি এক নিঃশ্বাসে ছিঁড়ে আমার কাছে নিয়ে আসেন। তো উনি সেখানে যান, গিয়ে দেখেন সত্যি ওই গাছে অন্য কোনো জবা ফুল নাই, এমনকি কোনো কড়িও নাই। যখন জবা ফুল ফোটে তখন দেখা যাচ্ছে আরও অনেক কড়ি থাকে ফুলের, যেখান থেকে পরবর্তীতে আবার পূর্ণ একটা ফুল বিকশিত হবে আর কি, এমন কিছুই নেই। যাই হোক, এটা দেখে উনি অবাক হয়েছেন। ফুল দুটো উনি এক নিঃশ্বাসে ছিঁড়ে হুজুরের কাছে নিয়ে এসেছেন। এরপর শিমলাকে একটা বৃত্তের মধ্যে বসিয়ে দেওয়া হয়। ওখানে বসার পর হুজুর উনি ওনার মতো করে রুকিয়া করেছেন। ওখানে ছিলেন শুধু ওই মেয়েটা, অর্থাৎ শিমলা আর হুজুর, অন্যদেরকে তখন ঘর থেকে বাইরে বের করে দেওয়া হয়। প্রায় 1 ঘন্টার মতো এরকম চলে। এরপর হুজুর ভেতরে সবাইকে ডাকেন, সবাই ভেতরে আসে, দেখা যাচ্ছে যে শিমলা বসে আছে, মোটামুটি তখন স্বাভাবিক, একদম স্বাভাবিক আর কি। ক্লান্তি আছে, যেহেতু দীর্ঘ একটা জার্নি করে আসে, শরীরের উপর একটা ধকল গিয়েছে, যে মোচড়ামুচড়ি করেছে, শরীরের হাড়ে একটা ক্ষতি হয়েছে, এইটার একটা ধকল তার চোখে মুখে স্পষ্ট হয়ে উঠেছে। হুজুর তখন বেশ কিছু কথা বলেন। তা হচ্ছে যে শিমলার উপর যে জিনটা আসর করেছে এটা মূলত একটা আশিক জিন। এই আশিক জিন অদ্ভুত একটা কাপড়ের মাধ্যমে চলে এসেছে। এই কাপড়টা
কোথা থেকে এসেছে এটা হুজুর বলতে পারেননি বা বলেননি। ওই কাপড়টা যখন শিমলা টাচ করেছে এর মাধ্যম দিয়ে ওই জিনের সাথে একটা সম্পর্ক হয়ে যায়, আর এরপর থেকেই ওই জিনটা তার স্বপ্নের মধ্যে আসতে শুরু করে। এরপর যেটা হয়, শিমলা নিজের ইচ্ছায় ওই জিনটাকে শিমলা শরীর ব্যবহার করার অনুমতি দিয়েছে। আর এই কারণে এমন একটা কানেকশন তৈরি হয়ে গেছে ওই আশিক জিনের সাথে শিমলার, যে এখন যদি ওই জিনটাকে বন্দি করা হয় বা হত্যা করা হয় তাহলে এর একটা মারাত্মক প্রভাব শিমলার শরীরের উপরে পড়বে, সে মারাও যেতে পারে। আর হুজুর জানান যে উনি ওনার পালিত জিনদের সাথে কথা বলেছেন, সেই জিনটাকে হাজির করে সেই জিনের সাথেও কথা বলেছেন। এই জিনটাকে আসলে এখন বন্দি করা বা হত্যা করা সম্ভব নয়। যদি হত্যা করা হয়, বন্দি করা হয়, শিমলা মারা যাবে। এমনটা না যে অন্য কোনো জিনে এসে মেরে ফেলবে। ওই জিনটা শিমলার শরীরে এমন কিছু করে দিয়ে রেখেছে যে যদি ওই জিনটাকে কোনো ক্ষয়ক্ষতি করা হয় তাহলে এর প্রভাব মারাত্মকভাবে শিমলার উপর এসে পড়বে। তবে হুজুর এতটুকু সমাধানে এসেছেন যে ওই জিনটা শিমলার শরীর আর ঢুকবে না, শিমলার স্বাভাবিকভাবে জীবনযাপন করবে। তবে শর্ত একটাই, শিমলার কখনো বিয়ে হবে না, এটা হতে দেবে না বা এটা হবেও না। তখন হুজুর বলে দেন যে এটা ছাড়া আর কোনো উপায় নাই, কারণ শিমলা যদি নিজের ইচ্ছায় ওই জিনটাকে তার শরীর ব্যবহারের অনুমতি না দিত তাহলে কিন্তু এই সমস্যার সমাধানটা অনেক সহজ হতো। কিন্তু এটা হয়নি, শিমলা না বুঝেই এই কাজটি করে ফেলেছে, যার কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়ে গেছে। এখন এটা সমাধান একটাই, শিমলা বেঁচে থাকবে, শিমলা স্বাভাবিক থাকবে, তবে তার কোনো বিয়ে হবে না। এটাই সমাধান, এছাড়া আর কোনো সমাধান নেই। এই কথা শোনার পর শিমলার মা বাবা, ওনার মামা খুব একটু দীর্ঘশ্বাস ফেলেন যে একটা মেয়ে এইভাবে পুরো জীবনটা পার করে ফেলবে। হুজুর বলেন যে আপনার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা চাইলে অনেক কিছু সম্ভব, তবে এটা চিকিৎসাবিদ্যায় সহজে ভালো হবে না, এটা একদম তার সাধ্যের বাইরে। এটা ওই হুজুর জানিয়ে দেন আর কি। তো ওখান থেকে শিমলাকে নিয়ে আসা হয়। জিনটা সম্পর্কে আর বিস্তারিত কিছু হুজুর জানান নাই। তো ঘটনা 2016 সাল থেকে শুরু, এখন 2026 সাল। শিমলার বর্তমান বয়স প্রায় 29 বছর। শিমলা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরী। তার বিয়ে শাদীর প্রস্তাব আসে, ছেলেপক্ষ দেখে যায়, কিন্তু দেখে যাওয়ার পর আর যোগাযোগ করে না। পাত্রপক্ষ অর্থাৎ শিমলার বাবা কুদ্দুস সাহেব যখন ওই পাত্রপক্ষের সাথে যোগাযোগ করেন তখন পাত্রপক্ষ জানিয়ে দেয় যে শিমলাকে দেখে তাদের পছন্দ হয়নি, অথচ পছন্দ না করার মতো মেয়ে সে না। এভাবেই চলছে 2016 সাল থেকে আজ 2026 সাল। শিমলার এখনও বিয়ে হয়নি। শিমলা তার আচার আচরণে কখনো অস্বাভাবিকতা প্রকাশ করেনি বা মানুষও তার এখন পর্যন্ত অস্বাভাবিকতা দেখেনি, বিশেষ করে হুজুরের কাছ থেকে আসার পর। কিন্তু এভাবেই চলছে। বিয়ে হবে না জেনেও কিন্তু শিমলার মা বাবা বসে নাই, তারা কিন্তু তাদের জায়গা থেকে চেষ্টা করলেও ফলাফল ওই একই হয়। পরবর্তীতে তারা না করে দেন যে শিমলাকে দেখে তাদের পছন্দ হয়নি। এইভাবেই চলছে, এখনো চলছে। আমি চলে যাচ্ছি মিনহাজের অভিজ্ঞতায়। 2005 সালের কথা। মিনহাজ তখন ঢাকা এসেছেন ঘোড়াশাল থেকে একটা চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য। তো তিনি তার ফুফাতো ভাইয়ের বাসায় উঠেছিলেন। তার ফুফাতো ভাই ঢাকার একটা অভিজাত এলাকায় বসবাস করতেন, বেশ সুন্দর একটা জায়গা, বেশ কোয়াইট, এবং রাতের বেলা নাকি সেখানে মানে খুব মনে হতো যে একদম নীরব, এবং অনেক বড় বড় প্লট এবং গাছপালা দিয়ে ভরা, মানে খুব সুন্দর একটা জায়গা। তো এরই মাঝে একটা বিল্ডিং যেটাতে অনেকগুলো অ্যাপার্টমেন্ট আছে, সেখানে মিনহাজের ফুফাতো ভাই একটা ফ্ল্যাটে থাকেন। তো মিনহাজ সেখানে এসে উঠেছিলেন দুপুরবেলা, এবং দুপুরে তো আর ওখানে তেমন ঘোরাঘুরি করা হয় নাই। তো তিনি ভালোই সময় কাটালেন। ফুফাতো ভাই, তার ওয়াইফ এবং ছেলে মেয়ে সবার সাথে বেশ গল্পগুজব করলেন, সময় কাটালেন। এরপর বিকেলবেলা তিনি ফুফাতো ভাইয়ের ছোটো ছেলেটাকে নিয়ে বেরোলেন, বেরোয় পুরো এলাকাটা দেখলেন। একদম নীরব। বিকেলবেলা হেঁটে হেঁটে একটা মাঠ আছে, সেখানে খেলা হচ্ছে, সেটা দেখলেন, দেখে টেকে আসলেন। বাদাম কিনে দিলেন ফুফাতো ভাইয়ের ছেলেকে, এবং মানে বেশ পছন্দ করলেন জায়গাটা। তিনি চিন্তা করলেন যে খুব সুন্দর একটা জায়গা থাকার জন্য। তো ফুফাতো ভাইয়ের বাড়িতে আসার সময় যে রাস্তাটা আছে, মেন রাস্তাতে ঘুরে এসে কিন্তু গলিতে ঢুকতে হয়, এবং সেই গলিটা দিয়ে যে আসে, গলিটার মানে এক পাশে হচ্ছে একটা বাউন্ডারি ওয়াল, বড় বাউন্ডারি ওয়াল, এবং এই বাউন্ডারি ওয়ালের ওই পাশে মনে হয় কয়েকটা প্লট পাশাপাশি, এবং সেগুলো বাড়ি, এবং প্রত্যেকটা বাড়ির মধ্যে গাছগাছালিতে ভরা। ডান দিকেও একই অবস্থা। তো এই রাস্তার শেষ মাথায় কি একটা বাসা আছে।
এই বাসাটা মনে হয় সামনে দিয়ে এই বগনভিলিয়া গাছে ভরা, ফুল দিয়ে একদম ওরা মানে ওইটার এন্ট্রেন্সটা একদম ভরে ফেলছে। আর তার ওই ভেতরে দেখে বোঝা যাচ্ছে অনেক পুরনো দরজা, মানে লোহার যে গেটটা অনেক পুরনো, আর কোনো মানুষের সাড়া শব্দ দেখা যাচ্ছে না এখানে। তো সে তার ওই ফুফাতো ভাইয়ের ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে আসতে আসতে বাড়ির দিকে তাকাচ্ছে। তো ওই ফুফাতো ভাইয়ের যে ছোট ছেলে, সে স্কুলে পড়ে মনে হয় 2-3-তে, সে তাকে বলতেছে যে চাচ্চু ওদিকে যাও না, ওটা ভূতের বাড়ি, আসো আসো। তো এটা একটু অবাক লাগলো তখন মিনহাজের কাছে, যে এতটুকু বাচ্চা বলতেছে ভূতের বাড়ি। বলে কেন বাবা, ভূতের বাড়ি কেন? না আমাদের ওদিকে তাকানোর নিষেধ, ওদিকে যাওয়া নিষেধ, বলে ভূতের বাড়ি চলো। তো বলে মিনহাজকে নাকি টেনে ওই ছোট পিচ্ছি টেনে নিয়ে গেল ওদিকে। তো মিনহাজ হেঁটে হেঁটে গেছে, যে তাদের বাসায় ঢুকে গেল। তো ঢোকার পর তো ওই বাসায় গল্পগুজব করতেছে, সময় কেটে যাচ্ছে, রাত হয়েছে। রাত্রেবেলা মিনহাজ হেঁটে বারান্দায় আসছে, লিভিং রুমের পাশে বারান্দা ছিল, এবং ওই বারান্দা দিয়ে ওই বাড়িটা দেখা যায় আর কি, যেখানে সে দাঁড়াইছে। বাড়িটাকে দাঁড়ায় তার কাছে দেখে মনে হচ্ছে কোয়াইট, রাত্রেবেলাও কোনো মানুষজন ওইখানে নাই। মানে ওই ভিতরের দিকে দেখা যায় যে এরকম বাড়িটার এন্ট্রেন্সের পর বেশ খানিকটা খোলা জায়গা, ওই জায়গায় গাছপালা আছে এবং ফাঁকা জায়গা। তারপর ওই ভিতরে বিল্ডিং, এবং বিল্ডিংয়ে তখন আমাদের কোনো বাতি টাতি জ্বলে না। তো মিনহাজ একটু অবাক হলো। মিনহাজ চিন্তা করছিল যে সে তার ভাবিকে জিজ্ঞেস করবে। তো যাই হোক, পরবর্তীতে তাকে ওদিকে ডাক দিয়েছে, ফুফাতো ভাই কথা বলছে, তার আর ওগুলো খেয়াল নাই। তো ওই দিন রাত তার কেটে গেল। তো এরপর দিন তার ওই চাকরির ইন্টারভিউর জন্য ওই জায়গায় যাওয়ার কথা। তো সে ওইদিকে গেছে, যে ইন্টারভিউ দিল, এবং ইন্টারভিউ ভালোই হয়েছে। তারপর সে তার বন্ধুদের সাথে একটু দেখা করছে, ঢাকায় যে বন্ধুরা ছিল তাদের সাথে দেখা সাক্ষাৎ করছে, কিছু বন্ধুর সাথে বসে আড্ডা দিছে। আড্ডা দিয়ে সময় পার করতে করতে সে ওই যে ধানমন্ডি এলাকায় চলে আসছিল। একেবারে রাত হয়ে গেছে। তো রাত হয়ে যাওয়ার পর ব্যাক করবে ফুফাতো ভাইয়ের বাসায়। ওখান থেকে অনেক বাস পায় না, অনেক মানে কাঠখড় পোড়ায়, সে আসছে ওখানে। এসে ঢুকলো ওই জায়গায়। তো ঢুকে হেঁটে হেঁটে আসতেছে, মূল সড়ক দিয়ে হেঁটে ওই গলির মধ্যে ঢুকছে। তো ঢুকেই হাতের বাঁ পাশে একটা মাঠ আছে, মাঠটা খা খা করতেছে, কেউ নাই। মানে দিনের বেলা যেমন বিকালবেলা দেখছে যে ওখানে মানুষজন খেলা করে, এখানে কোনো কেউ খেলা করতেছে না, পুরো জায়গাটা একদম নীরব হয়ে আছে। ওটা দিয়ে আসতেছে। মিনহাজের মনে হচ্ছে যে মিনহাজের জুতার শব্দ সে নিজে পাচ্ছে, কারণ সে তো চাকরি ইন্টারভিউ দিতে গেছিল, শু পড়ে গেছে, তার হিলের খটখট খটখট শব্দ ওখান দিয়ে হচ্ছে। তো হাঁটতে হাঁটতে সে চলে আসলো এই যে ডান দিকে মোড় নিবে, এখন যে দিক দিয়ে ঢুকবে আর কি, তার কাজিনের বাসা যেদিকে, ওই রাস্তায় ঢুকছে। তো ওই রাস্তার মধ্যে ঢুকেই মিনহাজের কেমন জানি গাটা কাটা দিয়ে উঠছে। তো তখন প্রায় 11:30টার মতো বাজে, অনেক রাত। রাস্তাটা পিচ ঢালা হলেও ওই রাস্তার খুব একটা টেক কেয়ার করা হয়নি, মানে এই জায়গায় মনে হয় ঢালাই খুব একটা হয় না। দুই পাশের দেয়ালগুলা রং চটে গেছে, মানে ওইখানে যে রং করা হয়েছিল সেই রংগুলা এখন অনেক জায়গায় কেমন কেমন ছোপ ছোপ হয়ে গেছে, এরকম বেশ পুরনো বোঝা যায়। আর এই দুই পাশের বাড়িরই যে দেয়ালের এই পাশে গাছগুলো ওভারল্যাপ করে আসছে, মানে ডালগুলো বাইরের দিকে চলে আসছে। কোনো জায়গায় কোনো ফলজ গাছ, হ্যাঁ দেখা গেছে কাঁঠাল গাছের ডাল, কোনো জায়গায় কাঠবাদাম গাছের ডাল, কোনো জায়গায় বগনভিলিয়ার কিছু ডাল এরকম আসছে। তো এই ডালগুলা এই রাস্তায় আসার কারণে, যেটা নাকি সে দিনের বেলা এতটা খেয়াল করে না, বিকালবেলা ওই চাঁদ যে উঠছে, চাঁদের আলোটা এখানে পড়ে এই রাস্তার মধ্যে স্কাইলিক তৈরি করছে, জায়গায় জায়গায় ছায়ার মধ্যে আলো, এমনি সামনে খুব বেশি দেখা যায় না। তো মিনহাজের কেমন জানি গা কাটা দিচ্ছে দেখে, কেমন জানি বাড়িগুলো দেখেও ভয় লাগতেছে, কোয়াইট, মানুষজন নাই এরকম। হাঁটতে হাঁটতে মিনহাজ এক সময় চলে আসছে ওই সোজা যেখান থেকে লেফটে টার্ন নিবে আর কি, সামনেই বাড়িটা, বড় বাড়ি, এরকম দরজা। তো ওই দরজার কাছাকাছি যখন আসছে, ওই বাসার সামনে কিন্তু ওই কাঁঠাল গাছ আছে, এবং কাঁঠাল গাছের ডাল এরকম বের হয়ে আছে, এবং ওইখানে কাঁঠাল ধরে আছে ডালে, বোঝা যায় দিনের বেলা সে দেখছে। তো ওই কাঁঠাল গাছের জন্য ওই বাড়ির মূল যে এন্ট্রান্সটা, ওইটার সামনে লাইটও নাই, কোনো ল্যাম্পপোস্টও নাই, ওই জায়গাটা অন্ধকার হয়ে আছে। তো মিনহাজের তখন মনে পড়লো ওইদিকে আসতে আসতেই যে ওই সে তাকে ছোট বলছিল, তার যে ওই ভাইস্তা বলছিল যে এটা ভূতের বাড়ি, ওইদিকে তাকাও না, যেও না। তো এটা তার মনে পড়ে ছোট মানুষের কথা এতটা সে মূল্যায়ন করেনি, তারপরও তার চোখটা ওদিকে যাচ্ছে বারবার। তো যখন বেশ কাছাকাছি চলে আসছে, মিনহাজের মনে হলো যে ওইখানে মানুষজন আছে, কিছু মানুষজন ওইখানে গুঞ্জন করতেছে, মানে কথাবার্তা বলতেছে, কয়েকজন মানুষ হবে, মানে বেশ একটু মানে হট্টগোলের মতো আর কি, কয়েকজন। তো মিনহাজ একটু অস্বস্তিতে পড়ে গেল যে এই রাস্তার মধ্যে কয়েকজন মানুষজন, মানে এরকম নির্জন রাস্তায় কি মানে মনে হচ্ছে সাউন্ড করতেছে এরকম। তো মিনহাজ একটু নিজে সতর্ক হয়ে যে এতগুলো মানুষ কেন করবে এখানে, মনে হচ্ছে কয়েকজন মানুষ, সে আস্তে করে রাস্তার বাঁয়ে চেপে, মানে ওই বাসাটা থেকে একটু দূরত্ব রেখে সে বাঁয়ে যাবে। ও অন্ধকারের মধ্যে ভালো দেখা যাচ্ছে না,
সে যখন বাঁয়ে টার্ন নিবে তখন সে দেখতেছে কতগুলো মানুষের মতো মানে ফিগার ওখানে দাঁড়ানো, মানে উপরে তো শেড আছে, দরজার উপরে একটা শেড আছে, ওইটা ছায় মনে হচ্ছে লম্বা লম্বা কতগুলো মানুষ দাঁড়ানো। তো সে জাস্ট টার্ন নিয়ে লেফটে ঢুকে গেল ওই তার কাজিনের বাসার দিকে। এই সোজা হেঁটে যে ডানে গেলেই কিন্তু সোজা তার কাজিনদের সেই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। তো সে এতটুকু রাস্তা হেঁটে যেতে হবে, এর মধ্যে কিন্তু আর এদিকে বাসা নাই, মানে কোনো গেট নাই আর কি। তো সে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, তার কাছে কেন জানি মনে হলো তার পেছনে পেছনে কেউ আসতেছে। তো মিনহাজের গায়ে কাটা দিছে, সে আস্তে করে মানে মানে খুব চালাকি করে পেছন দিকে তাকাইছে, তাই কেউ নাই। তো সে এবার টার্ন নিয়ে নিছে, সে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের গেটে চলে যাবে আর কি তার কাজিনের এখানে। তো যখন সে টার্ন নিছে, এই সময় টার্নের এই পাশ থেকে তাকে জানি কে ডাকতেছে, এই যে ফিস ফিস। তো সে অবাক হয়ে গেছে, আরে এই যে ফিস ফিস মানে একটা মানে ছেলে মানুষই যদি গলাটা একটু নিচু করে ডাকে, এই যে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তো মিনহাজের একদম মানে তার সব ইন্দ্রিয় সজাগ হয়ে গেছে যে আমাকে বাঁচান মানে মানে এখানে কি কোনো সমস্যা হইতেছে। তো সে আর নিজে মানে চলে যেতে যেও পারে নাই, কিউরিয়াসিটির থেকে পিছন ফিরে তাকাইছে, তাকে দেখে তার পিছনে কেউ নাই, কিন্তু দেয়ালের ওই পাশ থেকে কিন্তু শব্দ পাইছে সে, এই যে ডাকছে যে তাকে, মানে তাকে মানে ওকে দেখতে হলে কি করতে হবে, পিছনে যেতে হবে কয়েক পা গিয়ে ওই দেওয়ালে ওদিকে ঢুকিয়ে দিতে হবে। সে স্পষ্ট ফিল করতেছে ওই দেয়ালের আড়ালে কেউ আছে। তো মিনহাজ আস্তে আস্তে ওই মানে হেঁটে হেঁটে খুব সন্তর্পণে পা ফেলে নাই, এবং তার যে কাজিনের অ্যাপার্টমেন্টের নিচের অংশটা ওইটা অন্ধকার হয়ে আছে, ওখানেও লাইট জ্বলতেছে না। সে মনে মনে চিন্তা করলো এই দারোয়ান বেটাটা একটা মানে যে এখানে পাহারা দেয় বা যে গার্ড যে, সে তো একদম অলস, সামনেও লাইট জ্বালায় নেই, ওই ভিতরের দিকের আলো জ্বলতেছে, সামনে কোনো আলো নাই। তো সে খুব সন্তর্পণে পা টিপে টিপে নিজের কেন জানি তার ভিতরেই মানে একটা কাজ করছে, হেঁটে সে ওই দেয়ালের কাছে যাচ্ছে এবং তার মনে হচ্ছে এখানে কেউ আছে। সে খুব কাছাকাছি আসতে আবার শুনছে এই যে এইখানে, একদম হচ্ছে এই যে এখানে ভাই, আবার ভাই বলতেছে তাকে, ভাই এই যে আমি এখানে। তো সে হেঁটে তাড়াতাড়ি খুব সন্তর্পণে তাড়াতাড়ি হেঁটে ওখানে চলে গেছে ওই বাঘটার কাছে। বাঘটার কাছে বাঁয়ে তাকাইছে, তাকাইতে কেউ নাই, জায়গাটা ফাঁকা, কিন্তু এইখান থেকে শব্দ শুনছে সে, এখান থেকে কথা বলছে। হঠাৎ করে যেন মিনহাজের কি মনে হলো, মিনহাজ জাস্ট পিছন ফিরছে, মানে মানে একটু পিছনে ঘুরে আসছে, সাথে সাথে তার সামনে এত বড় একটা কাঁঠাল উপর থেকে ধপাস করে পড়ে ভেঙে ছিটকায় গেল চারিদিকে। মানে একটা কাঁঠাল অনেক উপর থেকে খসে পড়ছে, পড়ে চারিদিকে ছিটকায় গেল, মানে এমনভাবে ছিটকাইছে মিনহাজ থেকে মাত্র 2 ফিট দূরে। এত জোরে পড়ছে যে ধস করে শব্দ হয়েছে। মিনহাজ ভয়ে লাফ দিয়ে 2 পা পিছনে এসে ঝেড়ে দৌড় দিয়েছে সে, মানে আকস্মিকতায় এত এত আকস্মিক অবস্থা। দৌড় দিয়ে যে সে ওই তার ওই কাজিনদের গেটের কাছে আসছে, তার কাছে মনে হলো ভিতরে কয়েকজন হাসতেছে পিছনে, ওই যে যেখানে কাঁঠাল পড়ছে তার পিছনে কয়েকজন হাসতেছে। তো মিনহাজ তাড়াতাড়ি ওই গেটের কাছে যে দেখতেছে যে দারোয়ান আছে নাকি, এবং ভয় পাচ্ছে যে তাকে পিছন থেকে কেউ এসে ধরবে বা কিছু একটা করবে, একটা ভয় লাগতেছে তার। তো সে গেটের ফাঁক দিয়ে তাকায় দেখতেছে কেউ না। সে একটু পরে ডাক দিল, এই যে গার্ড ভাই, এই যে গার্ড ভাই। ওরকম কয়েকবার ডাকার পর দেখলো যে ওই গার্ড একটা লোক, মানে বয়স্ক লোক ছিল, সে মানে চোখ মুখ কুচকায় হেঁটে আসতেছে দিকে। এসে দরজাটা খুললো, হঠাৎ করে দরজা খুলছে। তো মিনহাজ ঢুকে গেল ভিতরে। ঢোকার পরে বলতেছে যে কি ব্যাপার, কি করছেন এখানে, তাকে জিজ্ঞেস করছে গার্ড। বলে আমি কি করছি মানে, বলে যে পিছে কিসের সাউন্ড হইলো, কি জানি আমি, এখানে কাঁঠাল পড়ছে, মানে কে আমরা ডাকছে, কে ডাকছে আপনার, এখানে তো কেউ থাকে না এই বাড়িতে, বাড়িওয়ালা বাড়ি ফালায় রাখছে, এটা পরে এটা ভাঙচুর করবো, কিছু বাড়ি ভাঙবে আর কি, কেউ নাই, এখন কেউ থাকে না, কি কোন আপনার, কে ডাকছে আপনারে। মিনহাজ আর কোনো কথা না বলে তাড়াতাড়ি উঠে আসছে বাসায় এসে। এখন তার কাছে একটু অস্বস্তি লাগতেছে যে কাজিনের বাসায় সে আসছে এরকম হঠাৎ করে, রাতের বেলা বেল দিবে, তখন অলরেডি 12টা বাজে এরকম, তারা নিশ্চয়ই ঘুমায় গেছে, পুরো কোয়াইট এনভায়রনমেন্ট। তো সে অনেক কি করে যে বেল দিল, বেল দেওয়ার পর একটু পরে দেখলো যে তার কাজিনের ওয়াইফ দরজা খুলছে, ওনারা শুয়ে পড়ছিলেন। মিনহাজকে দেখে বললো যে কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? বলে কি, বলে দেখো তোমার পায়েটা এগুলো কি লেগে আছে। তাকায় দেখলো ওই যে মানে ওই কাঁঠাল ফেটে যে ওই যে ইটি বেরিয়েছে, ওগুলো তার জুতা টুতার মধ্যে লাগছে। সে তখন মানে খুব অস্বস্তি ফিল করে বলে, ভাবি দেখো কি হয়েছে, রাস্তায় এরকম হেঁটে আসার সময় এই অবস্থা। তো দেখলো যে তার সেই ভাবি মানে গম্ভীর হয়ে গেল, মানে মুখটা একদম শুকায় গেল। বললো যে তাড়াতাড়ি যাও, যে ফ্রেশ হয়ে তোমার রুমে যাও, এখানে দেখো কি অবস্থা, রাতের বেলা এখানে চলাফেরা করা ঠিক না, নীরব তো, এদিকে রাতের বেলা যেও না। তো সাথে সাথে ও মানে গেল। মিনহাজ যে তার মানে কাপড় চোপড় চেঞ্জ করলো, তাকে যে রুম দিছিল গেস্ট রুম, ওখানে কাপড় চোপড় চেঞ্জ করে সে ফ্রেশ হলো, শাওয়ার নিয়ে আসলো। এসে দেখলো যে তার ওই খাবার দাবার রেখে দিছে তার ভাবি ওখানে, তো সেগুলো খেলো। রাত হয়ে গেছে, এখন কী করবে। তো সে খাওয়া দাওয়া যখন শেষ করছে, একটু পর তার ভাবি আসছে আবার, এসে ওগুলো গুছায় ফেলতেছে টেবিলের জিনিসপত্র। আর তাকে বললো যে আচ্ছা তুমি যে বললা কাঁঠাল পড়ছে, কি হয়েছে পুরো জিনিসটা এক্সপ্লেইন করো তো।
মানে জাস্ট কাঁঠাল পড়ছে তোমার উপর। তো তখন সবকিছু মিনহাজ বললো যে এরকম এরকম ব্যাপার, সবই বললো যে এরকম তাকে এরকম অনেকে ডাকতেছে। তো তার ভাবি শুনলো, শুনে বললো কি ওই জায়গাটা না আসলে খারাপ, দোষ লাগা জায়গা, ওই বাড়িটাই দোষ লাগা, ওই বাড়িটা কদিন পর ভেঙে ফেলবে, নতুন করে বাড়ি করবে, বাড়িটা দোষ লাগা, মানে অনেক টাকা পয়সাওয়ালা মানুষের বাড়ি, বিত্তশালীর বাড়ি, তো বাড়িটার পুরো জায়গাটার মধ্যে দোষ আছে। রাতের বেলা ওদিক দিয়ে চলাফেরা করে না মানুষ। এই যে আমাদের দেখছো বাসার সামনে কিন্তু এখানে লাইট থাকে না, মানে কি লাইট এখানে ফিউজ হয়ে যায়, এমনিই থাকে না, কেন জানি এই লাইট লাগাইলেই দেখা যায় যে লাইট হয়তো ওই 2-1 ঘন্টা থাকবে, তারপর থাকবে না। ওই জায়গাটার সমস্যা আছে। আর তুমি তো বড় বাচ্চা পাচ্ছ, তুমি দোয়া করো যে তোমার উপরে যে ওই যে কাঁঠালটা কিন্তু তোমার গায়ে ফেলতো, হ্যাঁ তোমার গায়ে পড়ে নাই। তো মিনহাজ তখন বলো যে হ্যাঁ আমি ওখানে শব্দ পাইছি, পিছনে মনে হয় কয়েকদিন হাসতেছে এরকম। বলো যে হ্যাঁ খুবই, আর আমাদের এই যে গেস্ট রুমে যে থাকবা রাতে দোয়া পড়ে থেকো, হ্যাঁ দোয়া পড়ে থেকো, কেন গেস্ট রুমটা কিন্তু ওই বাড়ির ওই যে ওই দেয়ালের অংশটা ওখানে আছে, মানে তোমার গেস্ট রুমের পরেই কিন্তু একটা ফাঁকা জায়গা, তারপর কিন্তু ওই বাড়ির এক্সটেন্ডের অংশ। তো দোয়া দুরুদ পড়ে থেকো। আর ওই তোমার ওই জানলা দিয়ে ওই বাড়ির দিকে তাকায়ও না বেশি, হ্যাঁ ওই রাতের বেলা ওই জায়গায় মানে উল্টাপাল্টা জিনিস আছে, মানুষ অনেকে কিন্তু ভয় পায়, হ্যাঁ আমি নিজেও ভয় পাইছি অনেকবার। তো বলে কি দেখছেন ভাবি? বলে না ওগুলো তোমার শোনার দরকার নাই, তুমি যাও, তুমি যে শুয়ে পড়ো, যাও তুমি যা দোয়া দুরুদ পড়ে শুয়ে পড়ো। তাই বলে তার ভাবি তাকে বলে যাও রুমে যাও। তো মিনহাজ ওই ডাইনিং স্পেস থেকে যায়, তার রুমে যায়, যে তাকে যে থাকতে দিছে, বেশ সুন্দর একটা রুম, কোজি রুম। তো সে বিছানায় যাওয়ার আগেই তাকে মানা করছে জানলা দিয়ে তাকাইতে। সে সুন্দর যে ওই জানলার পর্দা সরাই সে ওই বাসার দিকে তাকাইছে। তো এখানে কিন্তু আলো খুব কম, তার যে সেই যে রুমটা আছে সেই রুমটার মধ্যে ডিম লাইট জ্বলতেছে আর কি, 0 পাওয়ারে বাল্ব জ্বলতেছে, হালকা নীল আলো ঘরের ভেতরে। আর ওই জায়গায় দেখা যাচ্ছে ওই বাড়িটা মনে হচ্ছে অন্ধকার, এবং ওই চাঁদের আলো যতটুকু পড়ছে, গাছগাছালি দিয়ে ছাওয়া, এক পাশে পেছনের দিকে একটা দালান, ওই দালানটা 3 তলা দালান। মিনহাজ আছে কিন্তু 5 তলার উপরে, সে দেখতেছে 3 তলা দালান, আর কেমন জানি ভৌতিক, কোনো আলো নাই, কিচ্ছু নাই, বেশ বড় দালান। সে চিন্তা করলো যে এই বাড়ি বানাইছে কে আর এইভাবে রাখছে কে। চিন্তা করতে করতে সে পর্দা টেনে দিয়ে একটু শুয়ে পড়লো, অনেক ক্লান্ত ছিল সারাদিন। আর সে মনে মনে মানে আর কি শুকরিয়া আদায় করলো, দোয়া দুরুদ পড়লো যে তার গায়ে ওই কাঁঠালটা পড়ে নাই। সে চিন্তা করলো যে কাঁঠালটা পড়লে অবস্থা খারাপ হয়ে যেত, বেশ ভারী কাঁঠাল, পড়ে একদম ছিটকায় গেছে চারিদিকে, এরকম আর এত উপর থেকে পড়ছে। যাই হোক সে শুয়ে পড়ছে, মানে তার ঘুম চলে আসছে, একদম ঘুমায় গেছে। হঠাৎ করে মিনহাজের কেমন যেন একটা ফিল হয়েছে ঘুমের মধ্যেই, মানে তখনও ভেঙে গেছে। আর তাকায় দেখে তার বিছানার পাশে, তার বিছানার একেবারে পাশে, তার থেকে তো 2 ফিট দূরে একটা মনে হচ্ছে অন্ধকারের মধ্যে একটা অবয়বটা আরও ডিপ অন্ধকার, এবং লম্বা হবে প্রায় ছাদের সমান, প্রায় সিলিংয়ের সমান দাঁড়ায় আছে তার পাশে, এবং ফ্যানটা মানে ফুল স্পিডে ঘুরতেছে ভৌ ভৌ করে। শীতে মিনহাজ জমে যাওয়ার অবস্থা, এবং সে ভয়ে ওই জিনিসটাকে দেখে, ভয় যে সে ওই পাশ থেকে কাঁথা টেনে নিবে তাও পারতেছে না। মিনহাজের ভয়ে মানে শরীর জমে গেছে। তো ওই অবস্থায় সে দোয়া পড়তে গেলে দেখে তার মুখ নড়তেছে না। তো সে মনে মনে দোয়া পড়তেছে অনেক কষ্টে, এবং সে তাকায় আছে অবয়বটার দিকে, অবয়বটা কেন জানি তার পাশে দাঁড়ায় আছে, কিছু করতেছে না। তো সে অনেক কষ্টে, কিন্তু সে কথা বলতে পারতেছে না, শরীর নাড়াইতে পারতেছে না। তা মিনহাজ অনেক কষ্টে দোয়া পড়ার চেষ্টা করলো মনে মনে। একসময় পুরা সে দোয়াটা শেষ করলো। এই সূরাটা শেষ করার পর হঠাৎ করে তার মনে হলো যে কিছু চলে গেছে ওইখান থেকে, লিভ করছে। কিভাবে লিভ করছে এটা সে বুঝতে পারলো না। আর এই যে ফ্যানটা যে অনেক জোরে চলতেছিল, ফ্যানটা আস্তে করে আবার স্লো হয়ে গেল, আবার এই ক্যাঁ 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 কেরম করে চলতেছে, কিন্তু ওই 0 পাওয়ারে বারবার জ্বলে না। তো মিনহাজ ভয় থরথর করে কাঁপতেছে, সে মানে উঠতে পারতেছে না, মানে সে যে বিছানা থেকে উঠতে পারতেছে না। তো তার হঠাৎ চোখ গেল রুমের দরজার দিকে। ওই দরজা কিন্তু সে ভিতর থেকে লাগাই দিছিল, মানে এই দরজাটাকে সে ভেতর থেকে লাগাই দিছিল, দরজা লাগাই ছিটকানি তুলে দিছিল। সে দেখে দরজাটা খোলা, পর্দাটা এরকম কাঁপতেছে এই হালকা বাতাসে, আর ওই ডাইনিং স্পেসটা অন্ধকার দেখা যাচ্ছে পর্দার নিচ দিয়ে, হ্যাঁ মানে অন্ধকার ডাইনিং স্পেস দেখা যাচ্ছে, ওখানেও আলো নাই কোনো, দরজাটা খোলা এরকম। প্রচন্ড ভয় পাইছে মিনহাজ, প্রচন্ড ভয় পাইছে। সে মানে নড়তে পারতেছিল না। তারপর একসময় সে চিন্তা করলো আমাকে উঠতেই হবে। উঠে ওই ডিম লাইটের সুইচ অন অফ করলো, দেখলো না আর জ্বলে না ডিম লাইট। তো রুমের বাতি জ্বালায় দিল, টাস করে জ্বলে উঠছে বাতি জ্বলার পরে সে গেল দরজার কাছে, উকি দিল, দেখলো যে পুরা তাদের ওই মানে তার ভাইয়ের বাসার যে লিভিং রুম অন্ধকার। এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু ভয় লাগে দেখলে, ডাইনিং স্পেসটা ভয় লাগতেছে, মনে হচ্ছে কেউ একজন আছে রেফ্রিজারেটরের পাশে, এরকম কিচেন, মানে যা দেখতেছে তার ভয় লাগতেছে। তাড়াতাড়ি সে দরজাটা আবার লাগাই দিল। দরজা লাগাই দিয়ে সে মনে করার চেষ্টা করলো যে সে কি ছিটকানি তুলছিল নাকি। তার মনে পড়লো যে হ্যাঁ সে ছিটকানি তুলছিল, স্পষ্ট মনে আছে তার। যাই হোক সে আবার ওই ছিটকানি লাগায়, আবার এসে ওই বাতি জ্বালাই ঘুমাইলো রাতে।
তো পরদিন সে উঠে সে কিন্তু চাইছিল যে আরও 2-1 দিন থাকবে এই কাজিনের বাসায়, কিন্তু আর সাহস করলো না। পরদিন উঠে সে নাস্তা করতেছে, ভাবিকে বলল যে কালকে রাত্রে কি হয়েছে। তার ভাবি বললো, তোমাকে বলছিলাম দোয়া পড়ে ঘুমাইতে। বলে যে হ্যাঁ ভাবি, পড়ছিলাম তো। বলে এই রুমটা খারাপ ভাই, আমরা এই বাসাটাও আসলে তোমার ভাই ফ্ল্যাটটা কিনছিল, আর কি করবো, আর আমরা এখন কিছু করতে পারতেছি না, পরে হয়তো আমরা বিক্রি করে দিতে পারি, ওই জায়গাটা খারাপ। আমরা অনেকবার চেষ্টা করছি, অনেকবারই করছি, দেখি কোনো ভালো মৌলানা সাহেব কেনে হয়তো বাসাটা আবার বন্ধ করানোর চেষ্টা করবো, ওই বাড়িটা থেকে উল্টাপাল্টা আছে, আর কি করবা, তুমি থাকো আরো বেড়াও। তখন মিনহাজ বলতেছে না আমি চলে যাব। তার ভাবি মন থেকেই বলছে তাকে থাকতে, মানে আরো বেড়ায় যেতে, সে বলছে না সে চলে যাবে। তো মিনহাজ ভাইয়ের বাসা থেকে চলে যায় ওই দিন, সবকিছু গোছায়। ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ভয় পাইছে মিনহাজ। তো পরবর্তীতে আবার বেড়াইতে আসছে ভাইয়ের বাসায়, কিন্তু আর থাকে নাই, মানে এসে বেড়ায় চলে গেছে। তো ওই পাশের বাসা পরবর্তীতে ভেঙে ফেলছিল ওখানে। তো এরপরে নাকি আসতে ধীরে তার ওইখানে আর ওইসব কোনো ঘটনা আর শোনা যেত না। তার আগ পর্যন্ত মানুষজন ভয় পেত, কাজের মানুষ রাখলেও ভয় পেত, কাজের মানুষকে নাকি টেনে নিয়ে গেছে খাটের নিচে একদম, এরকম হয়েছে ওই বাসার ওই রুমগুলাতে। যাই হোক, এই ছিল মিনহাজের পাঠানো ঘটনা। আমার চারিপাশের বাতাসটা আচমকাই জমে বরফ হয়ে গেল। হাতের টর্চটা নিভে গেছে আরো আগেই। ঘোর অন্ধকারের মধ্যে আমি পরিষ্কার শুনতে পাচ্ছিলাম আমার ঠিক মাথার ওপর মর করে বাঁশ ভেঙে পড়ার শব্দ হচ্ছে, কিন্তু কোনো বাতাস নেই। তখনই একটা তীব্র পচা মাংসের গন্ধ আমার নাক দিয়ে মাথায় গিয়ে ঠেকল। আমি ভয়ে চোখ বন্ধ করতে যাব, ঠিক তখনই উপর থেকে একটা প্রচণ্ড ভারী ভেজা কিছু তীব্র বেগে এসে আছড়ে পড়ল আমার পিঠের ওপর। একটা হিমশীতল হাড় কাঁপানো খসখসে গলা আমার কানের একদম কাছে এসে ফিসফিস করে বলল, কই যাস তুই, আমাকে রেখা কই যাস? এমনটা শোনার পর আমি জ্ঞান হারানোর আগে শুধু দেখতে পেয়েছিলাম দুটো কুচকুচে কালো লোমশ হাত আমার গলা চেপে ধরেছে। এই ঘটনা আজ থেকে প্রায় 8-9 বছর আগের, অর্থাৎ সাল তখন 15 নভেম্বর 2015 সালের নভেম্বর মাসের শেষের দিকে। আমার নাম রাকিব। আমি তখন সিলেটের কুমারখালী থানার অন্তর্গত নিজামপুর গ্রামে, একটা প্রত্যন্ত গ্রামে আমার এক বন্ধুর বোনের বিয়েতে গিয়েছিলাম। গ্রামটা 8-10টা সাধারণ গ্রামের মতোই শান্ত, কিন্তু ওখানকার কিছু পরিবেশের মধ্যে কেমন যেন একটা থমথমে ভাব ছিল। বিশেষ করে গ্রামের উত্তর মাথায় পুরনো সিংদার বাড়ির পেছনের পথটা। বিয়ে বাড়ির হইচই, আলো আর আনন্দের মধ্যে প্রথম 2 দিন ভালোই কেটে গেল। অঘটনা ঘটল তৃতীয় দিন রাতে। সেদিন ছিল বিয়ের মূল অনুষ্ঠান। রাত তখন আনুমানিক 1:20 শহর থেকে আসা কোনো পক্ষের কিছু জরুরি জিনিসপত্র স্টেশনে ফেলে আসা হয়েছিল। বড় পক্ষেরও একজন মোটর সাইকেল নিয়ে আমাকে আর আমার এলাকার ছোট্ট ভাই সুমনকে পাঠানো হলো সেই কুমারখালী বাজারের জিনিসগুলো নিয়ে আসার জন্য। যাওয়ার সময় বররা বারবার বারণ করেছিলেন যে বাবা, যাওয়ার সময় মেইন রোড দিয়ে ঘুরে যাও, শিকদার বাড়ির পিছনের কাঁচা রাস্তা দিয়ে ভুলেও যেও না। কিন্তু আমাদের তখন তরুণের গরম, আর ওপর শহরের ছেলে, ভূত প্রেত বিশ্বাস করতাম না। সময়কে বাঁচানোর জন্য আমরা মেইন রোড ছেড়ে ওই শর্টকাট কাঁচা রাস্তাতেই বাইক নামিয়ে দিলাম। রাস্তার দুপাশে যখন ঘন জঙ্গল আর বিশাল বিশাল বাঁশঝাড় আমাদের সামনে এলো, যেখানে দিনের বেলাতে ওখানে কোনো আলো ঠিক মতো পৌঁছায় না, আর রাতের বেলা তো সেখানে ঘুটঘুটে অন্ধকার। বাইকের হেডলাইট আলোয় যতটুকু দেখা যাচ্ছিল তাতেই গা ছমছম করে উঠছিল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে চারপাশটা কেমন যেন অস্বাভাবিক রকমের নিস্তব্ধ হয়ে গেল। এমনকি ঝিঝি পোকার ডাক কিংবা ব্যাঙের আওয়াজ
সবকিছু এক পলকেই বন্ধ হয়ে গেল। মোটর সাইকেলের পিছনে বসা সুমন হঠাৎ করেই আমার জ্যাকেটটা টেনে ধরল এবং ফিসফিস করে বলল, রাকিব ভাই, রাকিব ভাই, বাইকের স্পিডটা বাড়াও, আমার কেমন যেন ঠিক লাগছে না। আমি বললাম, আরে ধুর বোকা, ভয় পাচ্ছিস কেন? কি হয়েছে? কিছু নেই এখানে, শান্ত হয়ে বসে থাক। কিন্তু আমার কথাটা শেষ করার আগেই বাইকের ইঞ্জিনটা একটা অদ্ভুত শব্দ করে নিজে নিজে বন্ধ হয়ে গেল। হেডলাইটটাও দপ করে নেমে গেল। তখন চারপাশে কেবল ঘটঘটে অন্ধকার আর হাড় কাঁপানো ঠান্ডা। কুয়াশা এত ঘন হয়ে উঠছিল যে নিজের হাতটাও ভালো করে দেখা যাচ্ছিল না। আমি বারবার সেলফ দিচ্ছিলাম, কিন্তু বাইকটা স্টার্ট নেওয়ার কোনো নামই নিচ্ছিল না। ঠিক তখনই আমরা প্রথম সেই শব্দটা শুনলাম, যা ঠিক খসখস আওয়াজের মতো ছিল। আমার ঠিক ডান দিকের বাস চারির ভেতর থেকে কেউ একজন শুকনো পাতা মানে দিয়ে হেঁটে আসছে। শব্দটা খুব ধীর কিন্তু ভারী। মনে হচ্ছিল কেউ একজন একটা ভারী বস্তু মাটিতে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। সুমন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ভাইয়া টর্চটা জ্বালা প্লিজ, আলো জ্বালা প্লিজ। তখন আমি বাধ্য হয়ে পকেট থেকে মোবাইল থেকে বের করে ফ্ল্যাশ লাইট অন করলাম। আলোর তীব্রতা যেখানে গিয়ে পড়লো সেখানে কোনো মানুষ ছিল না, কিন্তু আমরা যা দেখলাম তা দেখার জন্য আমরা মোটেই কেউই প্রস্তুত ছিলাম না। একটা বিশাল বাস একদম মাঝখানে থেকে ধনুকের মতো বেঁকে রাস্তার ওপর এসে পড়েছে, আর সেই বাসের জগায় কুজো হয়ে বসে আছে একটি অবয়বহীন একটা কালো মূর্তি। তার চুলগুলো মাটিতে এসে ঠেকেছে। ভয়ে আমাদের বুক কেঁপে উঠল। সুমন চিৎকার দিল, কিন্তু ওর গলা দিয়ে কোনো আওয়াজ বের হতো না। আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে বাইক ওখানেই ফেলে সুমনের হাত ধরে উল্টো দিকে দৌড়াতে শুরু করলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমরা যতদিন দৌড়াচ্ছিলাম রাস্তা যেন কোনোভাবেই শেষই হচ্ছিল না। একই বাসচার, একই বাঘ বারবার আমাদের সামনে ফিরে আসছিল। আমাদের পায়ের নিচের শুকনো পাতা মরমর করে ভাঙার শব্দ সাথে সাথে ঠিক আমাদের মাথার ওপরের বাঁশগুলো থেকে একই মরমর শব্দ হতে লাগলো, যেন উপর থেকে কোনো এক অদৃশ্য কিছু আমাদের সাথে পাল্লা দিয়ে ছুটেই চলেছে। দৌড়াতে দৌড়াতে সুমন হঠাৎ আছাড় খেয়ে পড়ে গেল। আমি ওকে তোলার জন্য যেই না ঘুরলাম, অমনি টের পেলাম চারপাশের তাপমাত্রা মাইনাসে নেমে গেছে। তীব্র পচা গন্ধটা পুরো বাতাসকে ভারী করে তুলেছে। তারপর ঠিক যা ঘটেছিল তা আমি সারা জীবনেও বলবো না। আমাদের মাথার উপরের বেঁকে থাকা সেই বাসটা হঠাৎ তীব্র গতিতে সোজা হয়ে গেল, আর উপর থেকে একটা প্রচন্ড ভারী ভেজা এবং বরফ শীতল কিছু সরাসরি এসে আছড়ে পড়ল আমার পিঠের ওপরে। একটা অমানসিক ওজনের চাপে আমি মাটিতে লেপ্টে গেলাম। আমার ঘাড়ের ঠিক পিছনে আমি কোনো গরম পচা নিঃশ্বাস অনুভব করতে পারছিলাম। একটা কর্কশ চেরা গলায় কেউ একজন আমার কানের কাছে ফিসফিসিয়ে উঠে বলল, কই যাস তুই, আমাকে রেখা কই যাস? ওই হিমশীতল কণ্ঠস্বর শোনার পর আমার শরীরের সব শক্তি যেন কেউ শুষে নিল। আমি দেখতে পেলাম দুটো কুচকুচে কালো দীর্ঘ নৌকলা লোমশ হাত আমার গলার দিকে গিয়ে আসছে, আর তারপরেই সব কিছু অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোক আমাদেরকে ওই বাস চারের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। সুমনের জ্ঞান ফিরেছিল 3 দিন পর, কিন্তু এখনো সে এক ঘরে ঘুমাতে পারে না। আর আমার পিঠে সেই রাতের পর 4টে কালো পোড়া দাগ বসে গেছে, যা কোনো ডাক্তার বা চর্মরোগ বিশেষজ্ঞ আজ পর্যন্ত নিরাময় করতে পারেনি। নিজিমপুরের মানুষ বলে ওটা নাকি কোনো সাধারণ প্রেতাত্মা ছিল না, ওটা ছিল ওই বাস ছাড়ে বহু বছর ধরে আটকা থাকা এক অশরীরী ডাইনি।
যে আজও রাতে ওই পথে একা পাওয়া পথচারীদেরকে নিজের সঙ্গী বানানোর জন্য ওত পেতে বসে থাকে। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।